স্টার্ট করি এখন, হ্যাঁ। অধরা লাবণ্য ডান, থ্যাংক ইউ অধরা লাবণ্য। অধরা লাবণ্য ডান। নূরে নূরে শাহরিন স্বরূপা ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মেহেদি হাসান ডান, থ্যাংক ইউ সো মাচ মেহেদি হাসান। মারিয়া শেখ ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরকম ভাবে সবাই একটু সবাই 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 শেয়ার করে ডান লিখে দাও, হ্যাঁ। মাত্র 1 মিনিট, আর 1 মিনিটের মধ্যে শুরু করে দিব। ইসরাফিল হোসেন ডান ডান ডান। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা হচ্ছে রসায়ন, আজকে আমরা শুরু করব হচ্ছে রসায়ন ফার্স্ট পার্ট। আমি একটু লিখে দেই, দেখো, রসায়ন প্রথম পত্র। ওকে, ঢাকা 2023 বোর্ড, এমসিকিউ। এইটা হচ্ছে আমরা এমসিকিউ, এইটা হচ্ছে স্টার্ট করব। আর আমি সেটটা লিখে রাখি, সেটটা অনেকের হয়তো নাই, বাট আমার এখানে যে সেটটা সেটা হচ্ছে খ সেট। ঠিক আছে, তারপরে আমি তো কোশ্চেন বলবো, কোশ্চেন থেকে মিলাই নিও। আর প্রশ্ন তো আমার আমার ইয়াতে দেওয়াই আছে, পেজ এবং গ্রুপ দুই জায়গাতেই দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। তো আমার যেখানে আমি আজকে যে কোশ্চেন নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে খ সেট নিয়ে কাজ করবো, ঢাকা বোর্ড 2023-এর খ সেটটা সমাধান করব। ওকে, আমি ধরে নিচ্ছি সবার কাছে নাজমুল কবির নাহিদ ডান, থ্যাংক ইউ সো মাচ নাজমুল কবির নাহিদ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ অসংখ্য, যারা শেয়ার করছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা শেয়ার করো নাই খুব দ্রুত শেয়ার গুলা করে দাও। আচ্ছা, সো আমরা প্রথম কোশ্চেনটা দিয়ে শুরু করতেছি, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো, আমি ধরে নিচ্ছি সবার কাছে কোশ্চেন আছে। আর এগেইন আবার বলতেছি যে এমনি এমনি ক্লাস করার কোনো দরকার নেই। একটা নোটবুক থাকবে অবশ্যই এমসিকিউ এর জন্য, একটা নোটবুক রাখবা, নোট খাতা রাখবা, এবং ক্যালকুলেটর আদার্স যে যে জিনিস লাগে সুন্দর করে টেবিলে বসো পড়তে, হ্যাঁ। সুন্দর করে ক্লাসটা করো, মানে আমরা যেমন ফিজিক্যাল ক্লাস করি অফলাইনে, ওই একই ভাবে যেন এখানে সিরিয়াসলি ক্লাসটা করবা। ঠিক আছে, থ্যাংক ইউ। শুরু করতেছি আমরা। দেখো, এখানে ঢাকা বোর্ড 2023-এর প্রথম প্রশ্নটা এখানে যেটা বলছে, আমি পড়তেছি কোশ্চেনটা। তোমাদের কাছে হয়তো অনেকের কাছে অন্য সেট থাকতে পারে, তোমরা আমি প্রশ্ন বললে মিলাই নিবা, ঠিক আছে। আচ্ছা, সো প্রথম প্রশ্ন বলছে যে নিচের কোনটি ইনভার্টেস ব্যবহার করে প্রস্তুত করা হয়, তাই তো। নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়। দেখো, অপশন দেওয়া হয়েছে সুক্রোজ, তারপরে হচ্ছে ইউরিয়া, তারপরে হচ্ছে ভিনেগার, এবং ফরমালিন, সরি। তো আমরা এখানে হচ্ছে ফেরদৌস আহমেদ, ওকে, ঠিক আছে। ওকে, দেখো, আমরা স্টার্ট করতেছি। দেখো, ঢাকা বোর্ড 2023 খ সেট প্রথম যে প্রশ্নটা আমার এখানে আছে সেটা হলো যে ইনভার্টেস। আমি আগে বেসিকটা আলোচনা করে দিই, হ্যাঁ, তুমি নিজেই কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিবা। তো দেখো, আমরা যে ভিনেগার তৈরি করার একটা প্রসেস আমরা জানি, যে মল্ট মল্ট থেকে যে তোমার হচ্ছে যে মল্ট ফার্মেন্টেশন পদ্ধতিতে যে আমরা ভিনেগার তৈরি করি, সেখানে কিন্তু আমাদের প্রথমে থাকে সুক্রোজ। দেখো, সুক্রোজের সংকেত হচ্ছে, দেখো সুক্রোজ হচ্ছে একটা, এটা হচ্ছে সুক্রোজ, যে C12H22O11, এটা হচ্ছে সুক্রোজ বা চিনি। এটাকে বলা হয় হচ্ছে তোমার কি, সুক্রোজ। সুক্রোজ বা চিনি বলা হয় এদেরকে, চিনি। ওকে, এটা একটা ডাইস্যাকারাইড, ডাইকার্বোহাইড্রেট বলা হয় এদেরকে, হ্যাঁ। এই যে সুক্রোজ, এই সুক্রোজটাকে, বা এই যেটা সংকেত হচ্ছে C12H22O11, এইটাকে যদি আমরা কি করি, তোমার হচ্ছে পানির সাথে মানে আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি, তখন এই জিনিসটা, এই সুক্রোজটা ভেঙে গিয়ে, দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন আছে, আমি এখন বেসিকটা আলোচনা করতেছি। এখান থেকে বিগত ইয়ারে যে প্রশ্নগুলো আসছিল, আরো যত প্রশ্ন আসা সম্ভব আমি সবগুলোই মোটামুটি আলোচনা করে দিব। তো এই জন্য কিন্তু আমি বেসিকটা আলোচনা করতেছি। দেখো, এই যে সুক্রোজের সংকেতটা কি, দেখো সুক্রোজ হচ্ছে C12H22O11। এই জিনিসটাকে যদি আমি পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করি, তখন এটা ভেঙে গিয়ে এটা একটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি, এর মধ্যে দুইটা স্যাকারাইড আছে, মনোস্যাকারাইড। দেখো, কার্বোহাইড্রেটস হচ্ছে, এটা একটা কার্বোহাইড্রেট, ডাইকার্বোহাইড্রেট, অর্থাৎ এর মধ্যে দুইটা মনোস্যাকারাইড আছে, মনোকার্বোহাইড্রেট আছে। মনোকার্বোহাইড্রেট কারা, যেমন তোমার ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট। এরকম দুইটা এই সুক্রোজের মধ্যে আছে। তো যখন আমি এই সুক্রোজটাকে, অর্থাৎ লাইক এখন তুমি বলবা এই সুক্রোজ আমি পাবো কই, এগুলাও যে তোমার হচ্ছে যে আখের রস, ঠিক আছে, এর ভিতরে কিন্তু এই সুক্রোজটা থাকে। তো আখের রসটাকে আমরা যখন পানি দিয়ে এটাকে রেখে দিব, তখন এই সুক্রোজটা পানির সাথে আর্দ্র বিশ্লেষিত হয়ে এটা তৈরি করবে হচ্ছে তোমার কি,
এটা তৈরি করবে, এক নম্বরে তৈরি করে হচ্ছে তোমার হলো গ্লুকোজ। গ্লুকোজ, ঠিক আছে। এক নম্বর কি তৈরি করবে বলো? গ্লুকোজ। গ্লুকোজ তৈরি করবে। আর দুই নম্বর হচ্ছে ফ্রুক্টোজ তৈরি করবে। ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ তৈরি করবে। দেখো আমি গ্লুকোজের সংকেতটা লিখি এখানে C6H12O6, আবার ফ্রুক্টোজের সংকেতও কিন্তু আমার C6H12O6। তুমি বলবা যে দুইটা তাহলে একই জিনিস? না, আমি একটু পার্থক্য বলি। এদের আণবিক সংকেতটা এক। যেমন আণবিক সংকেত আমি লিখছি কি C6H12O6, এখানেও লিখছি C6H12O6, বাট এটা কিন্তু ভিন্ন জিনিস। যখন আমি গাঠনিক সংকেত লিখবো তখন কিন্তু এটা দুইটা ডিফারেন্ট জিনিস হবে। এটা হচ্ছে দেখো গ্লুকোজকে বলা হয় হচ্ছে অ্যালডোজ। অ্যালডোজ অর্থাৎ এর ভিতরে CH3 মূলকটা থাকে, CHO মূলকটা থাকে। আর এটার ভিতরে এই ফ্রুক্টোজকে বলা হয় কিটোজ, এটার মধ্যে এই মূলকটা থাকে, কিটোন মূলক থাকে। যদি আমি গাঠনিক ভাবে ভেঙে লিখি, মানে গ্লুকোজের গাঠনিক সংকেত মানে আণবিক সংকেতও কিন্তু আমার C6H12O6, আবার ফ্রুক্টোজের মানে আণবিক সংকেতটাও কিন্তু আমার C6H12O6। বাট এটাকে যখন আমি ভেঙে লিখবো, গাঠনিক আকৃতিতে লিখবো, তখন কিন্তু এদের সংকেতটা ডিফারেন্ট হবে। সো আপাতত মানে মনে রাখো যে গ্লুকোজ দেখতে একই রকম লাগতেছে, কিন্তু এদের গঠনগত পার্থক্য আছে। গ্লুকোজ একটা মানে গ্লুকোজের মধ্যে একটা অ্যালডিহাইড মূলক থাকে, দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় অ্যালডোজ। আর ফ্রুক্টোজকে বলা হয় কিটোজ বলা হয়, এদের মধ্যে কিটোন মূলক থাকে। আচ্ছা যাই হোক, এই যে তুমি সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলা পানি দ্বারা, এখানে এটা ভেঙে গেল, ভেঙে গিয়ে কি করলো, গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ তৈরি করলো। এটা একটা ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইড মনে রাখবা, সুক্রোজের মধ্যে দুইটা মনোস্যাকারাইড থাকে, এগুলো হচ্ছে মনোস্যাকারাইড। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে দুইটা মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডটা তৈরি হয়েছে কোত্থেকে? এই সুক্রোজ নামক ডাইস্যাকারাইড থেকে পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হয়েছে। আদ্র বিশ্লেষিত হয়ে এই ডাইস্যাকারাইডটা ভেঙে গিয়ে দুইটা মনোস্যাকারাইড তৈরি করছে, ঠিক আছে। এবং এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনে একটা এনজাইম এখানে প্রভাব বিস্তার মানে প্রভাব রাখছে। একটা এনজাইমের প্রভাবে এই যে ভাঙনটা ঘটে, সেই এনজাইমের নাম হচ্ছে ইনভার্টেজ, ঠিক আছে। ইনভার্টেজ নামক এনজাইম এই এই ধাপটাতে সুক্রোজকে ভেঙে পানির মাধ্যমে আদ্র বিশ্লেষিত করে সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামক দুইটা মনোস্যাকারাইড তৈরি করে, ঠিক আছে। দেন দেখো এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুই দুই মোল কি C6H12O6, এই ধাপটা পরে কি হয়, এটা হচ্ছে জাইমেজ নামক একটা এনজাইম থাকে। জাইমেজ নামক এনজাইমটা এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাকে আমি একসাথে লিখে ফেলছি। হ্যাঁ, আমি আগেই বলছি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেতটা সেম হলেও এদের মধ্যে গঠনগত কি আছে, পার্থক্য আছে। এই সুক্রোজ বা সরি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা জাইমেজ নামক এনজাইমের প্রভাবে এটা তোমার হচ্ছে যে তোমার এটা তৈরি করে CH3 CH2O, আচ্ছা CH2OH, অর্থাৎ একটা ইথানল তৈরি করে। পরবর্তীতে ইথানল তোমার হচ্ছে কি হয়, ইথানল CH3 CH2OH, এই ইথানল তোমার হচ্ছে যে অক্সিজেন দ্বারা বিয়োজিত হয়, জারিত হয়, এবং এইখানে হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়া। দেখো এটা কিন্তু একটা এনজাইম, এটাও একটা এনজাইম, বাট এখানে এই ধাপটাতে তৃতীয় ধাপে এসে একটা ব্যাকটেরিয়া থাকে, এটার নাম হচ্ছে অ্যাসিটো ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়া, এই অ্যাসিটো ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে অক্সিজেনের মাধ্যমে জারিত করে তোমার ফাইনালি যেটা তৈরি করে সেটা হচ্ছে CH3COOH, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ঘটনাটা। এবং এই ইথানোয়িক অ্যাসিড তৈরি হওয়ার পরে এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই কিন্তু আমরা কি বলি, ভিনেগার বলি, ঠিক আছে। ভিনেগার। দেখো অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে পেয়ে গেছি যদি এই জিনিসটা মনে রাখতে পারো। যেমন দেখো, তাহলে আমার যে প্রশ্নটা করছে যে সুক্রোজ তোমার হচ্ছে ভিনেগার তৈরিতে, তোমার হচ্ছে ভিনেগার নিচে কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয়। দেখো ইনভার্টেজ আমাদের অপশনে যেটা দিছে, ইনভার্টেজ ব্যবহার কিন্তু একমাত্র হচ্ছে যে ভিনেগার তৈরিতে হচ্ছে ইনভার্টেজটা ব্যবহৃত হয়েছে। আমার ভিনেগার তৈরির মোটামুটি 3টা ধাপ আছে এখানে। দেখো প্রথম ধাপটা কি, সুক্রোজ সুক্রোজটা হচ্ছে আদ্র বিশ্লেষিত হচ্ছে, আদ্র বিশ্লেষিত হয়ে ইনভার্টেজ নামক একটা এনজাইমের, এটা কি একটা এনজাইম, এই ইনভার্টেজ নামক একটা এনজাইমের প্রভাবে এটা এই সুক্রোজটা ভেঙে গিয়ে দুইটা মনোস্যাকারাইড তৈরি করতেছে, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরবর্তী ধাপে জাইমেজ নামক একটা এনজাইমের প্রভাবে এটা অ্যালকোহলে পরিণত হচ্ছে। দেন থার্ড ধাপে অ্যালকোহলটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে অ্যাসিটো ব্যাকটেরিয়া নামক একটা ব্যাকটেরিয়ার দ্বারা
তোমার হচ্ছে যে জারিত হয়ে কি তৈরি করতেছে, ইথানোয়িক অ্যাসিড তৈরি করতেছে। এবং এই ইথানোয়িক অ্যাসিডের যে জলীয় দ্রবণ সেটাকে কিন্তু আমরা ভিনেগার বলি। তার মানে ভিনেগারের মধ্যে কিন্তু আমার ইনভার্টেজের প্রভাব আছে, জাইমেজের প্রভাব আছে, অ্যাসিটোব্যাকটেরিয়ার প্রভাব আছে। তো এখানে কিন্তু আমার কি বলছে যে আমার বলা হয়েছে যে ইনভার্টেজ এর ব্যবহার কোন কোন জায়গায়। তো অপশনটা কিন্তু আমার এখানে আছে সুক্রোজ। সুক্রোজ তৈরিতে কি ইনভার্টেজের ব্যবহার আছে? সুক্রোজকে ভাঙতে ব্যবহার হয়। সুক্রোজকে ভাঙতে ইনভার্টেজ এনজাইমটা তোমার হচ্ছে যে প্রভাব রাখে। অর্থাৎ এই ইনভার্টেজ এনজাইমের প্রভাবে সুক্রোজটা ভেঙে যায়। একটা ডাইস্যাকারাইড, এটা এই ডাইস্যাকারাইডটা ওর প্রভাবে ভেঙে গিয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামক দুইটা মনোস্যাকারাইড তৈরি করে। ঠিক আছে, তার মানে সুক্রোজ কখনো ইনভার্টেজ এনজাইমের দ্বারা কখনো সুক্রোজ তৈরি হয় না। তার মানে এটা অপশন নাম্বার ক কিন্তু কারেক্ট না। খ নম্বরে বলছি ইউরিয়া। ইউরিয়া দেখো, ইউরিয়ার সংকেত হচ্ছে আমরা জানি সবাই এটা যে NH2CO, তারপরে কি NH2, এখানে N টাইপ আসা হবে NH2। এটা হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়া কিন্তু আমরা ওই যে তোমার হচ্ছে যে জৈব রসায়নে পড়ছিলাম। তো ইউরিয়া হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এখান থেকে তাপ দিলে তো উৎপন্ন হয়। যাই হোক, অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে উৎপন্ন হয়, ওখানে কোনো ইনভার্টেজ লাগে না। তো যাই হোক, আমাদের এটা অপশন নাম্বার কিন্তু কত হবে? অপশন নাম্বার আমরা বুঝতেই পারতেছি যে এটা ভিনেগার হবে। ঠিক আছে, অর্থাৎ অপশন নাম্বার ঘ ভিনেগার হবে। কারণ ইনভার্টেজটা এই যে ভিনেগার তৈরিতে আমার ইনভার্টেজটা ব্যবহৃত হইতেছে। এখন এইখানে আরো কত ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। যেমন বলতে পারে যে সুক্রোজ ভেঙে যায় কোনটার প্রভাবে? ইনভার্টেজের প্রভাবে। ঠিক আছে, আচ্ছা সুক্রোজ ভেঙে গিয়ে কে কে তৈরি করে? দেখো সুক্রোজ বা চিনি বলে এটাকে আমরা। এই যে আমরা যে চিনিটা খাই সেই চিনিটাকে আসলে সুক্রোজ বলে। সুক্রোজ বা চিনি এটা ভেঙে গিয়ে তোমার কি তৈরি করতেছে, কি কি তৈরি করতেছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করতেছে। ঠিক আছে, এদের দুইজনের আণবিক সংকেত কিন্তু এক, আমি বারবার বলতেছি, বাট এদের গাঠনিক সংকেতের মধ্যে পার্থক্য আছে। গ্লুকোজ একটা অ্যালডোস, অর্থাৎ এর মধ্যে কেন অ্যালডোস এরা? কারণ অ্যালডিহাইড মূলক থাকে। আর ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ, কারণ এর মধ্যে কিটোন মূলক থাকে। আচ্ছা, আর এটা ভেঙে যাচ্ছে, এই ভাঙনটা ঘটতেছে ইনভার্টেজের প্রভাবে। ওকে, আচ্ছা তারপরে দেখো তোমাকে প্রশ্ন করতে পারে যে তোমার হচ্ছে যে এই ফ্রুক্টোজ বা গ্লুকোজ এরা এরা অ্যালকোহলে পরিণত হয় কার, কোন এনজাইমের প্রভাবে? এটা হচ্ছে জাইমেজ নামক এনজাইমের প্রভাবে। ঠিক আছে, আবার প্রশ্নটা এরকম করে করতে পারে যে ফ্রুক্টোজ বা গ্লুকোজ নামক যে গ্লুকোজ এরা তোমার হচ্ছে যে অ্যালকোহলে পরিণত হয় কিসের দ্বারা? এনজাইমের দ্বারা নাকি ব্যাকটেরিয়ার দ্বারা? অবশ্যই বা ইস্ট দিতে পারে, অনেক কিছু দিতে পারে। এগুলো হচ্ছে এনজাইম। দেখো এনজাইমের, জাইমেজ একটা এনজাইম, তার মানে জাইমেজ নামক এনজাইমটা দ্বিতীয় ধাপে এই ফ্রুক্টোজ বা গ্লুকোজকে তোমার হচ্ছে অ্যালকোহলে পরিণত করতেছে। কিন্তু থার্ড ধাপে দেখো এই অ্যালকোহলটা কিন্তু আবার জারিত হচ্ছে কোন এবার কিন্তু এনজাইম না, এটা একটা ব্যাকটেরিয়া, অ্যাসিটো ব্যাকটেরিয়া নামক একটা ব্যাকটেরিয়ার দ্বারা এটা জারিত হয়ে কিন্তু ফাইনালি আমার ইথানোয়িক অ্যাসিডটা তৈরি করতেছে। আর এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। তাহলে দেখো তো এই ভিনেগারের মধ্যে 6 থেকে 10% থাকে হচ্ছে তোমার কি? ইথানোয়িক অ্যাসিড থাকে। 6 থেকে ইথানোয়িক অ্যাসিড থাকে হচ্ছে তোমার 6 থেকে 10%। তাহলে বাকি পানি থাকে। তাহলে পানি থাকে কত পার্সেন্ট দেখো তো? পানি থাকে 90 থেকে তোমার হচ্ছে যে 94 থেকে 90% থাকে পানি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে তোমার হচ্ছে ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড থাকে কত পার্সেন্ট? ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিড থাকে 6 থেকে 10%। আর পানি থাকে কত পার্সেন্ট? 96 থেকে 90%। এই প্রত্যেকটা কথাই কিন্তু তোমার এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আরেকটা কথা আসতে পারে এখানে যে যেমন ধরো ভিনেগার, যে আমরা কিন্তু জানি যে ভিনেগারটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রাকৃতিক তোমার প্রিজারভেটিভ, প্রাকৃতিক একটা প্রিজারভেটিভ। তো এই ভিনেগারটা প্রাকৃতিক ভাবে মানে খাদ্য যে সংরক্ষণ করে, এটা কিভাবে করে? দেখো এটা কিভাবে করে, এটা হচ্ছে পিএইচ এর মান কমিয়ে ফেলে, অর্থাৎ অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। অম্লীয় বা পিএইচ এর মান কমবে কখন? দেখো অপশনে কিন্তু অনেক ভাবে থাকতে পারে। মানে প্রশ্নটা যদি করে যে ভিনেগার ভিনেগার কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে যদি বলা হয়, তাহলে বলবা মানে অপশনে যদি পাও যে না পিএইচ কমিয়ে, এটাও কারেক্ট। যদি বলা হয় H+ দানের মাধ্যমে, ঠিক আছে, ইয়া করতে হবে, একটু ওটা বাড়াই দিতে হবে। ওকে, দেখো পিএইচটা কমে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে? পিএইচ কমিয়ে, অথবা H+ দান করে, অথবা কি অম্লীয় মাধ্যম তৈরি করে। ঠিক আছে, এরকম হইতে পারে কিন্তু। হ্যাঁ, তো আমি যে যা যা বললাম এগুলার প্রত্যেকটা বিষয়ে কিন্তু তুমি যদি নোট ডাউন করে রাখতে পারো, এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসার মতো। ঠিক আছে, আমরা তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার পেয়ে গেছি, এটা হবে কি আসলে ভিনেগার। ওকে, আর এখান থেকে দেখো কোন ধাপে কোন কোন এনজাইম, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট তোমাদের, কোন জায়গাতে কোন এনজাইম ব্যবহৃত হয়েছে, এবং অনেকগুলো কোশ্চেন আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো।
আচ্ছা, এই প্রশ্নটা সবাই একটু ক্লিয়ার কিনা সবাই একটু আমাকে জানাই দিবা। অ্যান্সার মোহাম্মদ এমডি আবির আহমেদ, অ্যান্সার ঘ। হ্যাঁ, ওকে, অ্যান্সার ঘ। মৃত্তিকা মজুমদার, শাইখা বিনতে খোরশেদ, বৃষ্টি আজরিন, যাই হোক, ওকে। আচ্ছা, সবাই একটু আমাকে একটু জানাই দাও যে ঠিক আছে কিনা, সবাই কি বুঝতে পারছো বিষয়গুলা? একটু তোমাদের আমি একটু দেখতেছি, দেখি কি অবস্থা, তারপরে আমি পরের প্রশ্নে চলে যাব। এমডি আবির আহমেদ ক্লিয়ার, বাট সবাই একটু জানাই দাও কি অবস্থা, একটু জানাই দিবা সবাই, হ্যাঁ, যে কি অবস্থা, বুঝতে পারতেছো কিনা। আহ, মাহিয়া তাবাসসুম সাউদা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। রুবেল আহমেদ ঘ বলছে, রাধিকা সাহা কলি ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তোমরা অবশ্যই খাতায় ইনফরমেশন গুলা কিন্তু লিখে নিবা, এখানে কত ধরনের প্রশ্ন আসতে পারে আমি কিন্তু আগেই বলে দিছি। যেমন এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে ভিনেগারের মধ্যে ইথানয়িক অ্যাসিড থাকে কত পার্সেন্ট, 6 থেকে 10%, পানি থাকে কত পার্সেন্ট, 96 থেকে 90%, ঠিক আছে, ওকে। অ্যালকোহল জারিত হয়ে ইথানয়িক অ্যাসিডে পরিণত হয় কিসের দ্বারা? ব্যাকটেরিয়ার দ্বারা, এবং ওইটা ব্যাকটেরিয়ার নাম কি? অ্যাসিডো ব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে সুক্রোজ চিনির ভাঙন 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 ঘটে কোন কোন এনজাইমের প্রভাবে? ইনভার্টেজ নামক এনজাইমের প্রভাবে, ওকে। তারপরে তোমার হচ্ছে এটা ভেঙে কি কি তৈরি করে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে, ওকে। আচ্ছা, তারপরে সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, মনে রাখবা, আর গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড, ওকে। ঠিক আছে, রুবেল আহমেদ ক্লিয়ার, আখি মির্জা স্যার ক্লিয়ার, মৃত্তিকা মজুমদার ক্লিয়ার, মারিয়া ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ওকে। আর এখনো আবার বলতেছি, যারা এখনো শেয়ার করো নাই, হ্যাঁ, শাহরিন রহমান সুবর্ণ, জি স্যার, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ওকে। তোমরা এখনো যারা শেয়ার করো নাই, প্রচুর শেয়ার করতে হবে, আর বিশেষ করে শাহরিন রহমান সুবর্ণ, তারপরে হচ্ছে যে আরো, এরা প্রচুর শেয়ার দিয়ে দাও, ঠিক আছে। আর শেয়ার যারা দাওনি এখনো, বেশি করে, অ্যাটলিস্ট আমি আজকে কিন্তু সবার কাছ থেকে 5টা করে শেয়ার চাচ্ছি, ওকে। আজকের ক্লাসটা অস্থির ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে, অস্থির একটা ক্লাস হবে, প্রচুর ইনফরমেশন দিব আমি তোমাদের আজকে, যেগুলা প্রশ্নে প্রত্যেকটা আসার মতো, হ্যাঁ, ওকে। তো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি, পরের প্রশ্নে চলে যাব, আমি এটা ক্লিন করে দিলাম। আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব, দেখো। দেখো, 2 নম্বর প্রশ্নটাতে আমাদের কি বলা হয়েছে? মৃত্তিকা মজুমদার ক্লিয়ার, ক্লিয়ার মারিয়া ইসলাম, ওকে, থ্যাংক ইউ, সবাই বলতেছে ক্লিয়ার, তার মানে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্নটা দেখো, 2 নম্বর। আমি কিন্তু আবার বলতেছি, আমরা আজকে আমি যেটা সলভ করতেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর তোমার হচ্ছে যে খ সেট, খ সেট, ঠিক আছে, ক খ সেট, খ সেট। তো এইটা যাদের কাছে আছে তারা আমার সাথে প্রশ্নটা মিলাই নিও, আর যদি এই সেটটা না থাকে তাহলে আমি প্রশ্ন বলবো, সেটা তোমার এখান থেকে মিলাই নিও। আর আমার পেজে আমি এই খ সেটের কোশ্চেনটা পেজে এবং গ্রুপে 2 জায়গাতেই দিয়ে দিছি, চাইলে ওইখান থেকে তুমি ডাউনলোড করেও নিতে পারো, ওকে। 2 নম্বর প্রশ্নটা দেখো, নিচের বলছে নিচের কোনটি মৃৎক্ষার মৌল, এটা বলছে। দেখো, আমরা মৃৎক্ষার মৌল সম্পর্কে একটু আইডিয়া নেই। দেখো, আমরা সবাই জানি যে আমাদের পর্যায় সারণীতে 2য় নাম্বার যে গ্রুপটা আছে, দেখো 2য় নাম্বার গ্রুপে কে কে আছে? আছে হচ্ছে বেরিলিয়াম, ঠিক আছে, দেন হচ্ছে তোমার হলো ম্যাগনেসিয়াম, দেন আছে হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে, তারপরে আছে তোমার হলো স্ট্রন্টিয়াম, ওকে, তারপরে আছে হচ্ছে বেরিয়াম, তারপরে আছে তোমার হলো আহ রুবিডিয়াম, তাই না? এইটা, ওকে। আচ্ছা, সো এই যে 6টা মৌল, হ্যাঁ, এই যে 6টা মৌল, এই 6টা মৌলকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে এই 6টা মৌলকে একসাথে আমরা বলতেছি মৃৎক্ষার ধাতু বলতেছি, এই 6টাকে। এখন তোমাকে এখানে প্রশ্ন করতে পারে, দেখো তাহলে আমাদের মৃৎক্ষার ধাতুর মধ্যে এই 6টার মধ্যে কোনটা আছে অপশনে, দেখো একটু অপশন নাম্বার তোমরা এখন বলো কোনটা কারেক্ট হবে। অপশন নাম্বার, এটার অ্যান্সার তোমরা নিজেরাই দিবা, 2 নম্বরের অ্যান্সার তোমরা নিজেরা দিবা। দেখো, বলছে নিচের কোনটি মৃৎক্ষার ধাতু? আমাদের এই 6টা, এই যে 6টাকে আমরা বলি মৃৎক্ষার ধাতু। সেকেন্ড যে তোমার হচ্ছে যে ইয়া আছে, সেকেন্ড যে গ্রুপটা আছে আমার, এই সেকেন্ড গ্রুপের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, বেরিয়াম এবং রুবিডিয়াম, এই 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 কয়েকটা, এই 6টা মৌলকে আমরা কি বলি? হ্যাঁ, অনেকে বলতেছে ক, এমডি আবির আহমেদ বলতেছে ক, হ্যাঁ, তার মানে এই দেখো, এই 6টার মধ্যে আমাদের ক্যালসিয়াম কিন্তু অপশনে আছে, তার মানে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে ইজ রাইট অ্যান্সার, ওকে। আচ্ছা, ওকে। তো এখান থেকে আরো কি কি প্রশ্ন আসতে পারে বলে, আমরা যেমন ধরো মৃৎক্ষার ধাতুগুলা কোন গ্রুপটাকে মৃৎক্ষার বলি, আমরা কোন গ্রুপটাকে বলি? 2 নম্বর গ্রুপটাকে বলি, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে এরা মৃৎক্ষার কেন? দেখো, মৃৎ মানে মাটি, মৃৎ মানে কি? মাটি, এই দেখো, মৃৎ মানে মাটি, আর ক্ষার মানে হচ্ছে ক্ষার। তো এই যে মৃৎ, মৃৎ মানে তার মানে কি? এদের এদের পাওয়া যায় হচ্ছে মাটিতে, এদের পাওয়া যায় মাটিতে, ঠিক আছে। এবং এরা পানির সাথে, প্রত্যেকটা মৌল পানির সাথে রিয়াকশন করে একটা ক্ষার তৈরি করে,
যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, এরকম ক্যালসিয়াম পানির সাথে ক্যালসিয়ামটা বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এরকম প্রত্যেকটা মৌল মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে রিয়াকশন করে একটা অক্সাইড তৈরি অর্থাৎ হাইড্রোক্সাইড অর্থাৎ ক্ষার তৈরি করে। দ্যাটস ওয়াই এদেরকে, যেহেতু এরা মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে রিয়াকশন করে ক্ষার তৈরি করে, দ্যাটস ওয়াই এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। তাহলে তোমাকে এখানে আরো অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে মৃৎ ক্ষার ধাতু কয়টা? 6টা। মৃৎ ক্ষার ধাতুগুলোর অবস্থান কোথায়? অবস্থানটা হচ্ছে সেকেন্ড তোমার গ্রুপে অর্থাৎ দ্বিতীয় গ্রুপে। ওকে, আচ্ছা, মৃৎ ক্ষার ধাতুগুলোর মধ্যে তোমার কোথায় পাওয়া যায়? এদেরকে মাটিতে পাওয়া যায়। মৃৎ ক্ষারগুলো পানির সাথে রিয়াকশন করে কি করে? একটা ক্ষার তৈরি করে। মৃৎ ক্ষারগুলা মানে তোমার ক্ষারধর্মী, ঠিক আছে, ক্ষারধর্মী। ওকে, ক্লিয়ার? এরকম অনেকগুলো প্রশ্ন আসতে পারে। আমি যেগুলা লিখছি এগুলা বলছি, সেগুলা লিখে নাও। কি কি বললাম? যে মৃৎক্ষার ধাতু কয়টি? 6টি। মৃৎক্ষার ধাতু কয়টি? 6টি। এদের গ্রুপটা কোথায়? 2 নাম্বার গ্রুপ, ঠিক আছে, 2 নাম্বার গ্রুপ। ওকে, আচ্ছা, দেখো, তারপর হচ্ছে মৃৎক্ষার ধাতু কোথায় পাওয়া যায়? মাটিতে, মাটিতে পাওয়া যায়। ওকে, মৃৎক্ষার ধাতুগুলা কেন এরা কি ধর্মী? ক্ষার ধর্মী, ক্ষার ধর্মী। আচ্ছা, পানির সাথে রিয়াকশন করে এরা কি করে? পানির সাথে রিয়াকশন করে ক্ষার তৈরি করে, ক্ষার, ঠিক আছে। অর্থাৎ তোমার হচ্ছে মৃৎক্ষার ধাতু প্লাস পানি কি তৈরি করবে? একটা ক্ষার তৈরি করবে, একটা ক্ষার তৈরি করবে। এরকম অনেক ধরনের প্রশ্ন এখান থেকে চলে আসতে পারে। ওকে, আচ্ছা, অনেকেই বলছে ক, ক ইশরাত বলছে ক, তাবাসসুম বলছে ক, সাজদুল বলছে ক্যালসিয়াম, রাধিকা সাহা কলি বলছে ক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর যেগুলা এক্সট্রা ইনফরমেশন দিলাম সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। তোমরা কিন্তু এগুলা কি করবা? অবশ্যই নোট ডাউন করে নিবা। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি একটু ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব, নাম্বার 3। 3 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো, আমি আবার বারবার বলতেছি, আমাদের আজকের প্রশ্ন আমি যেটা সলভ করতেছি সেটা হচ্ছে রসায়ন ফার্স্ট পার্ট, ঢাকা বোর্ড 2023-এর খ সেট। ওকে, যাদের কাছে খ সেট আছে তাদের প্রশ্ন তো আমার সাথে মিলবেই। আর যদি খ সেট না থাকে, তোমাদের কাছে যদি অন্য সেট থাকে, তাহলে আমার সাথে প্রশ্নটা মিলাই নিও। আমি কোশ্চেন বললে তুমি মিলাই নিও তোমার ওখানে কত নম্বরে আছে। আর আরেকটা উপায় হচ্ছে, আমার পেজ এবং গ্রুপে 2 জায়গাতেই আমার এই কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে কি করে নিতে পারবা? ডাউনলোড করে নিতে পারবা। ওকে, এমডি আবির আহমেদ ক্লিয়ার বলছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা 3 নম্বরে চলে যাব। দেখো, কি বলছে যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? ব্যবহৃত হয় কোনটি? দেখো, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? দেখো, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? ওকে, তো এখানে অপশনে আছে কি কি? দেখো, অপশনে আছে, দেখো, এটা হচ্ছে আমার অপশনে আছে হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন এবং রেডন। কোন এখানে আছে হিলিয়াম, তারপরে আছে নিয়ন, ঠিক আছে, তারপর হচ্ছে আর্গন, তারপরে হচ্ছে তোমার হলো রেডন। ওকে, অফকোর্স রেডন হবে, এটা অনেকটা মুখস্থ পড়া। আরেকটা কথা বলে রাখি যে তোমার হচ্ছে কোবাল্ট, কোবাল্ট 60 নামক একটা আইসোটোপ আছে, এটাও কিন্তু ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তো মনে রাখো এক্সট্রা, এখানে অনেক সময় আসতে পারে। অপশনে যদি তুমি রেডন পাও তাহলে তো রেডন দিবা, আর যদি দেখো যে ক্যালসিয়াম তোমার কোবাল্ট 60 আইসোটোপ আছে, এটাও কিন্তু আমার ক্যান্সার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ওকে, ঠিক আছে, এই 2টা ইনফরমেশন এখান থেকে একটু উঠায় নাও। একটা হচ্ছে আমাদের 3 নম্বর অপশনটা হবে হচ্ছে রেডন। রেডন হচ্ছে আমার ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু অপশনে অনেক সময় রেডন না থেকে যদি দেখো যে কোবাল্ট 60 আইসোটোপ আছে, আবার অর্থাৎ কোবাল্ট 60 আছে, তাহলে এটাও কিন্তু আমাদের কি হয়? এই ধাতব আইসোটোপ, এই তেজস্ক্রিয় পদার্থটাও কিন্তু আমার ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি দিতে ব্যবহৃত হয়। তো এটা একটু নোট ডাউন করে নিবা সবাই। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। আর এগেইন বলতেছি, যারা শেয়ার করো না এখনো শেয়ার করে দিবা, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। সবাই ক্লিয়ার হলে আর একটু যদি ক্লিয়ার কিনা জানায় দাও। আমি একটু সময় নিচ্ছি তোমাদের কমেন্টস গুলা দেখার জন্য, যে কে কি বলতেছে। ঠিক আছে, ওকে, এমডি আবির আহমেদ, জি স্যার, ঠিক আছে, আবির আহমেদ ক্লিয়ার, এমডি ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ওকে, বাকিদের কি অবস্থা? হ্যাপি ইসলাম ক্লিয়ার। আচ্ছা, এই হ্যাপি ইসলাম কি এটা আমাদের এখানকার কেউ? আমাদের কি কোচিং এর ব্যাচের কেউ? হ্যাপি ইসলাম, হ্যাঁ, নূরে শাহরিন ক্লিয়ার, মারিয়া ইসলাম ক্লিয়ার, মাহিয়া তাবাসসুম সাউদা, জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, রুবেল আহমেদ ক্লিয়ার। ওকে, আমরা তাহলে 4 নম্বর প্রশ্নে চলে যাব। ঠিক আছে, 4 নম্বর। আজকে আমি কিন্তু তোমাদের কাছে 5টা করে শেয়ার চাইছি সবার কাছ থেকে। মোটামুটি যতজন ক্লাস করতেছো সবাই যদি মোটামুটি হ্যাপি ইসলাম স্যার, আমি আশা, ও আচ্ছা, আশা, হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে, সবাই কিন্তু 5টা করে শেয়ার করে দিবা বলছি। 5টা করে শেয়ার করে দিলে ইটস এনাফ আজকের জন্য। হ্যাঁ, ওকে,
তাহলে আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাই। হ্যাঁ, দেখো 4 নাম্বার প্রশ্নটা আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে নিচের কোনটি আউটবাউ নীতির বিকল্প। নিচের কোনটি আউটবাউ নীতির বিকল্প, এইখানে আমি একটু ডিটেইলসে আলোচনা করব, ঠিক আছে? কারণ আমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য কিন্তু আউটবাউ নীতি, দেন হচ্ছে তোমার হলো পলির বর্জন নীতি এবং হুন্ডির নীতি, এই তিনটা নীতি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সো আমি কিছু বিগত সালের স্পেশাল কিছু বাছাই কিছু প্রশ্ন নিয়েও কথা বলবো। কি বললাম? আউটবাউ নীতি, পলির বর্জন নীতি এবং তোমার হুন্ডের নীতি, এই তিনটা নীতি নিয়ে আমি একটু কম্পেয়ার করে প্রশ্নগুলো করার চেষ্টা করব। তো আমি একটু আলোচনা করি, দেন তোমরা নিজেরাই ইয়া করতে পারবো। দেখো আউটবাউ নীতি কি বলে, দেখো তো। আউটবাউ নীতি বলে যে ইলেকট্রন সমূহ শক্তির অরবিটাল সমূহের শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে তোমার হচ্ছে ইলেকট্রন প্রবেশ করে। অর্থাৎ কম শক্তিটা যেটা সেটাতে আগে যাবে, দেন বেশি শক্তি যেটা সেটা পরে যাবে, তাই তো? যেমন ধরো দেখো যে আমরা ইলেকট্রন বিন্যাস করি না 1s, এটা বলি 1s2, তারপরে বলি 2s2। দেখো 1s এর শক্তি কত? এই এই যে একটা অরবিটাল 1s, একটা এটাকে অরবিটাল না অ্যাকচুয়ালি, এটা আমরা বইয়ে অরবিটাল লেখা আছে, আসলে এগুলা উপস্তর। এই যে 1s একটা উপস্তর, 2s একটা উপস্তর, হ্যাঁ 2p একটা উপস্তর। দেখো এগুলার শক্তি কত? এই শক্তিটা বের করার সূত্র হচ্ছে n+1 l, এটা হচ্ছে একটা উপস্তরের শক্তি বের করার সূত্র। কি বললাম? n+l। তো n কি? n হচ্ছে এই যে প্রথমে যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ একটা উপস্তরের সামনে যে সংখ্যাটা থাকে, যেমন 1s এর জন্য এই যে 1s যখন বলবো তখন n এর মান 1, আমি যখন 2s বলবো তখন n এর মান 2। ওকে, আচ্ছা। আর l এর মান কেমনে নিতে হয়? l এর মান দেখো s যদি হয় তাহলে l হবে, s হলে হচ্ছে তোমার কি, s হলে l হবে 0, l হবে 0। আবার p হলে l হবে 1, আবার d হলে l হবে হচ্ছে তোমার হলো 2, এন্ড f হলে l হবে 3। এই হচ্ছে মানটা মনে রাখতে হবে। ওকে, মনে রাখবা। তাহলে আউটবাউ নীতি বলতেছে যে ইলেকট্রন সবসময় কি করে, দেখুন যেমন ধরো এখানে অনেস এর, এই যে প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসে কি বলি, অনেস বলি, তো এটা একটা উপস্তর, অনেস একটা উপস্তর, তো অনেস 2 এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর 2s2 বলি, দেন হচ্ছে 2p6 বলি, তার মানে এটা একটা উপস্তর, এটা একটা উপস্তর, এটা একটা উপস্তর। এই অনেস উপস্তরের শক্তি কত? দেখো এখানে n এর মান 1, s এর জন্য l এর মান কত? 0। তার মানে এই যে n আর s এর জন্য l এর মান, এই দুইটা যোগ করলে 1+0, দ্যাট উইল বি 1, তার মানে এটা শক্তি হচ্ছে 1। আর এখানে হচ্ছে n এর মান 2, s এর জন্য l এর মান কত? s এর জন্য l এর মান 0, তার মানে 2+0, দ্যাট উইল বি 2। আর এখানে 2, n এর মান হচ্ছে 2, ঠিক আছে? আর p এর জন্য l এর মান কত? 1, তার মানে 1 প্লাস এটা হচ্ছে 3। এইভাবে আমরা কোনো একটা উপস্তর বা অরবিটালের শক্তি বের করতে পারি। আর যে উপস্তরের শক্তিটা কম, ইলেকট্রন সেইখানে আগে যাবে বড় শক্তি স্তরে, বড় বেশি শক্তি বিশিষ্ট যে উপস্তর গুলো আছে সেখানে শক্তি ইলেকট্রন পড়ে যাবে। এটাই হচ্ছে আউটবাউ নীতির মূল কথা, ঠিক আছে? আর যদি কখনো শক্তি সমান হয় তাহলে এই যে n এর মান, এই সামনের সংখ্যাটা যার কম থাকবে সেইখানে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, তোমার হচ্ছে আগে যাবে। ক্লিয়ার? ওকে, সো এখন খেয়াল খেয়াল করো যে আমাদের তার মানে কি আউটবাউ নীতির মেইন কথা, কিন্তু আউটবাউ নীতির মেইন কথা হচ্ছে যে এই যে n+l, আমি যদি ম্যাথমেটিক্যালি লিখি এটা হচ্ছে এই যে শক্তি বের করি, তার মানে এটাকে আমরা আউটবাউ নীতি বলতে পারি। ওকে, আউটবাউ নীতি এটাকেই বলতে পারি। তাহলে এখন বলো যে কোনটা কারেক্ট হওয়ার কথা, কোনটা কারেক্ট হওয়ার কথা? 4 নম্বরে কোনটা কারেক্ট হবে বলো? বলছে নিচের কোনটি আউটবাউ নীতির বিকল্প রূপ। তার মানে কি এইটাই হচ্ছে আমাদের কি, এইটাই হচ্ছে কি, যেহেতু আমাদের বলছে শক্তির কথা, উপস্তর গুলার শক্তি অনুযায়ী আমার ইলেকট্রন গুলো যাবে, তার মানে শক্তি পরিমাপ করতে হবে। তো শক্তি পরিমাপ করি হচ্ছে n+l দ্বারা। তাহলে এইটাকেই আমরা বলতে পারবো আউটবাউ নীতির বিকল্প রূপ, ঠিক আছে? এটাকেই বলতে পারবো স্যার। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এটা 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 ক্লিয়ার কিনা বলো? আউটবাউ নীতি যেটা বলি আমরা মুখে বলি কি, যে আউটবাউ নীতি এটা বলতেছে যে ইলেকট্রন সমূহ শক্তি স্তরের শক্তির ঊর্ধ্বক্রম অনুসারে প্রবেশ করে। তার মানে শক্তির কথাটা বলা হয়েছে। এই শক্তিটা পরিমাপ করি আমরা কেমনে? n+l এর মাধ্যমে। n হচ্ছে এই যে প্রত্যেকটা উপস্তরের যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি, তোমরা এই সূত্রটা সবাই জানো আশা করি, 1s2, 2s2, 2p6, তারপরে কি 3s2, হ্যাঁ 3p6, 3d10, তারপরে কি আবার 4s2, এরকম যে এই যে একটা উপস্তর, এই যে একটা উপস্তর, এই যে একটা উপস্তর, এগুলো প্রত্যেকটা উপস্তর। যদিও বই এগুলাকে অরবিটাল বলা হয়েছে, বাট অরবিটাল না, এগুলো উপস্তর। এই উপস্তর গুলার এক একজনের এক এক রকম শক্তি আছে। এই এই যে এই সামনের সংখ্যাটা হচ্ছে n এর মান, আর s এর জন্য আমরা তো বলছি s এর জন্য l এর মান 0 হয়, p এর জন্য 1 হয়, d এর জন্য 2 হয়, f এর জন্য 3 হয়। তাইলে আমরা এই যে অনেসের শক্তিটা কেমনে বের করবো? অনেসের সামনে আছে কত? 1,
তাহলে এন এর মান হচ্ছে 1 প্লাস এস এর জন্য এল এর মান 0, এন আর এল এর মান যোগ করলে আমরা শক্তিটা পেয়ে যাব। 2s এর শক্তি কত দেখো তো, এন এর মান হচ্ছে 2, এস এর জন্য 0, দ্যাট উইল বি 2। এইভাবে এইভাবে আমরা প্রত্যেকটা শক্তি বের করতে পারবো। তার মানে কি, আহ্বাও নীতির যে শক্তির কথা বলছে সেই শক্তিটা আমরা এখান থেকে বের করতে পারতেছি, তার মানে এটা। ওকে, অনেকে বলতেছে সি, হ্যাঁ সবাই বলতেছে সি সি সি। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আরো দুইটা দেখো, আরো দুইটা নীতি আছে, আমি ওই রিলেটেড প্রশ্ন আসে তো, তো দ্যাটস আমি ওইখান থেকে কোশ্চেন গুলো একটু একটু তোমাদের মনে করাই দিই যে এই টাইপের প্রশ্নগুলো হইতে পারে এখানে। হ্যাঁ, যেমন তোমাকে প্রশ্ন করতে পারে যে এরকম প্রশ্ন করতে পারে, ধরো বললো যে নিচের কোনটি নিচের কোনটি তোমার হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম নয়। ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসের বিন্যাসের নিয়ম নিয়ম নয়, ঠিক আছে, এরকম প্রশ্ন বললো, ঠিক আছে, নিয়ম নয়, কোনটি ইলেকট্রন বিন্যাসের নিয়ম নয়। ক নম্বরে অপশন দিল যে তোমার হচ্ছে আউফবাউ নীতি, আউফবাউ বাউ নীতি, ঠিক আছে। আচ্ছা, আউফবাউ নীতি। আর মনে রাখবা একটা কথা হচ্ছে, আউফবাউ মানে কি, আউফবাউ মানে কিন্তু কোনো ব্যক্তির নাম না, আউফবাউ মানে হচ্ছে বিল্ড আপ করা, হ্যাঁ, গঠন করা, হ্যাঁ, ছোট থেকে গঠন করা, এটাকে হচ্ছে, এটা মিনিংটা অনেক সময় আসতে পারে। আচ্ছা, খ নম্বরে বললো যে তোমার হচ্ছে যে পলির বর্জন নীতি, পলির নীতি, ঠিক আছে, পলির নীতি বললো। ওকে, দেন হচ্ছে ঘ নম্বরে বললো হচ্ছে হুন্ডের নীতি, হুন্ডের নীতি বললো। ওকে, এন্ড 4 নম্বরে বললো যে তোমার হচ্ছে যে তোমার বোরের নীতি বললো, বোরের নীতি। আচ্ছা, কোনটা কারেক্ট, কোনটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম নয় বলো তো তোমরা একটু, এটার অ্যান্সার দাও তো। আমি একটু বাইরে থেকে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা অনেকবার আসছে। কোনটা কোনটা এখানকার এই যে প্রশ্নটা বললাম আমি, এখানকার কোনটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম নয়, এরকম প্রশ্ন আসতে পারে। তো আমি কিন্তু বলছি ইলেকট্রন বিন্যাসের নিয়ম তিনটা। একটা হচ্ছে আমরা যত ইলেকট্রন বিন্যাস দেখি, যত মৌলের ইলেকট্রন বিন্যাস দেখি, সব মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউফবাউ নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি, এই নিয়মগুলাই খাটে। কখনো 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 দেখা যায় শুধু আউফবাউ মানে অর্থাৎ এই তিনটার বাইরে যাবে না, এই তিনটার দুইটা খাটতে পারে, আবার তিনটাও খাটতে পারে, কিন্তু এই তিনটার বাইরে কোনো নীতি নাই। তার মানে আবার এখানে হবে কোনটা, বোরের। ওকে, বোরের নীতি এখানে কিন্তু নাই। তার মানে মনে রাখবে ইলেকট্রন বিন্যাসের নীতি তিনটা, আউফবাউ নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। ওকে, আচ্ছা, আরো ধরো কোশ্চেন করলাম এরকম যে এরকম যে তোমার হচ্ছে যে আউফবাউ নীতি কাজ করে, কিন্তু আউফবাউ নীতি, আউফবাউ নীতি, এই নীতিটা খাটে কোথায়, এই যে উপস্তরের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, কোন উপস্তরে ইলেকট্রন আগে যাবে, কোন উপস্তরে এসপিডিএফ এর মধ্যে কোথায় ইলেকট্রন আগে যাবে, কোথায় পরে যাবে, অর্থাৎ উপস্তরের জন্য কিন্তু আউফবাউ নীতি দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে ধরো যে আমরা আসি পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিতে কি বলা হয়েছে, পলির বর্জন নীতিতে বলা হয়েছে যে পলি বলতেছে যে একটা অরবিটালে এই যে এস উপস্তর বললাম, আমরা জানি যে এস উপস্তর অরবিটাল একটাই, ঠিক আছে, এর একটা অরবিটাল আছে। আবার পি এর অরবিটাল আছে তিনটা, ঠিক আছে, ডি এর অরবিটাল আছে পাঁচটা, এফ এর অরবিটাল আছে সাতটা। ওকে, সো এই যে অরবিটাল গুলাতে এখানে আবার দুটো করে ইলেকট্রন থাকতে পারে, আমরা জানি সবাই, অর্থাৎ একটা অরবিটালে সর্বোচ্চ যে দুইটা ইলেকট্রন থাকতে পারে, এইটাই হচ্ছে পলি বলছে। পলি বলছে যে সর্বোচ্চ দুটা করে ইলেকট্রন থাকতে পারে, তার মানে এস এর একটা উপস্তর, এই উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা। তার মানে এই এই টোটাল এস এ দেখবে, এস এ কখনোই দুইটার উপরে নাই। হ্যাঁ, পি তে তিনটা অরবিটাল, 3 × 6, এই জন্য আমরা 6 লিখি। আর ডি তে হচ্ছে 5 5 × 10, তার মানে হচ্ছে 10 লিখি। আর এফ এ হচ্ছে 7 × 14 14 লিখি, এরকম। আর হুন্ড কি বলতেছে দেখো, পলি বলতেছে যে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, এবং যে উপস্তরের অরবিটাল যত তাকে 2 দিয়ে গুণ করলে মোট ইলেকট্রনের কথা পাওয়া যাবে, এটা। এখন হুন্ড বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, যে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এই ইলেকট্রনটা যাবে কিভাবে, এবং এমন ভাবে ইলেকট্রন গুলা প্রবেশ করবে যেন সর্বাধিক সংখ্যক বিজোড় থাকে, ঠিক আছে। লাইক কেমন, আমি তোমাকে বলি, ধরো আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করলাম। নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে কোনটা কারেক্ট, আমি যদি বলি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না, তো আমি নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু জানি 1s2 2s2, ঠিক আছে, 2p কত হবে, 2p 3 হবে। তো আমরা এইটা এইভাবে না দিয়ে যদি এইভাবে দেয়, অপশনটা এইভাবে দেয় যে এইখানে হচ্ছে আমার এস, আমরা জানি এস এর অরবিটাল একটা, তাহলে ঘর হবে একটা, 2s এর অরবিটালও একটা, 1s এটা 2s, তারপরে 2p এর হবে অরবিটাল তিনটা, তাহলে এই যে অরবিটাল তিনটা দিলাম। ওকে, সো 7টা ইলেকট্রন এইখানে এরকম দিল, এইখানে এরকম দিল, ঠিক আছে। আচ্ছা, ধরো এইখানে এরকম দিল যে এইখানে এরকম দিল, এরকম দিল, ঠিক আছে, এরকম দিল, এরকম দিল, এরকম, এরকম। আচ্ছা, তারপরে বললো এটা 1 নম্বর। ধরো 2 নম্বর বললো যে তোমার এরকম বলা হইলো যে এইখানে একটা, এখানে একটা, দেন হচ্ছে এইখানে, এখানেও দুইটা দেওয়া হইলো,
এইখানে এই 3 নম্বরে এইখানে দেখো, আচ্ছা তো এইখানে ধরো 3 জায়গায়, এইটা হচ্ছে একটা দিল এখানে, একটা দিল এখানে, একটা দিল এইভাবে। আচ্ছা 3 নম্বর অপশনটা এইভাবে দেওয়া হইলো, ধরো এখানে একটা একটা এইখানে এরকম একটা একটা এইখানে দেওয়া হইলো 3টা, এই যে, তো এখানে একটা এখানে একটা এখানে একটা। তো এখন বললো নিচের কোনটি কারেক্ট, নিচের কোনটি এখানে সত্য, কোনটা ঠিক আছে। হ্যাঁ, পলির মানে হুন্ডের নীতি অনুযায়ী কোনটা সত্য। দেখো হুন্ডের নীতি কি বলতেছে, হুন্ড বলতেছে যে ইলেকট্রন আগে একটা একটা করে যাবে, এবং এই যে একটা একটা করে যে যাবে সেটা একই স্পিনে যাবে। দেখো তো এখানে, দেখো তো এই যে এখানে এসে একটা গেছে, পরেরটা কিন্তু বিপরীত স্পিনে যাওয়ার কথা, বিপরীত স্পিনে যাওয়ার কথা, তার মানে বিপরীত স্পিনে যায় নাই, এটা কিন্তু একই স্পিনে গেছে, তার মানে এটা হবে না। পরেরটা দেখো, এটা এস এ দুইটা ইলেকট্রন, একটা গেছে আপ স্পিনে, একটা গেছে ডাউন স্পিনে, ঠিক আছে, হুন কিন্তু বলতেছে একটা একটা করে যাবে, একটা প্রথমটা যাবে হচ্ছে আপ স্পিনে, তারপরেরটা যাবে ডাউন স্পিনে। যদি কোনো একটা জায়গায়, ঠিক আছে, কোনো একটা জায়গায় যদি একটা মানে এস এর যেমন একটা অরবিটাল আছে না, এই জায়গায় কিন্তু হুন্ড খাটবে না, খাটবে না কারণ হুন্ডের নিয়ম খাটে কোথায় কোথায়, যেখানে একাধিক অরবিটাল আছে। এস এর তো একটা অরবিটাল, হুন বলতেছে যেখানে একাধিক অরবিটাল আছে, যেখানে একাধিক অরবিটাল আছে সেখানে একটা করে ইলেকট্রন আগে যাবে এবং সেগুলো একই স্পিনে যাবে। কিন্তু এস এর তো অরবিটাল একটাই, তো একটার মধ্যে তো তোমার হচ্ছে যে কোনটা আগে যাবে কোনটায় পরে যাবে, দুইটা যাবে না, এটা তো বলা যায় না, একটা তো একেবারেই যাবে। কিন্তু যখন একাধিক অরবিটাল আছে, যে সকল উপস্তরের মধ্যে একাধিক অরবিটাল আছে, হুন্ডের নিয়ম সেখানে খাটবে। অনেক সময় কিন্তু প্রশ্ন আসে যে এসপিডিএফ এই চারটার মধ্যে হুন্ডের নীতি খাটবে না কার ক্ষেত্রে, হুন্ডের নীতি খাটবে না এস এর ক্ষেত্রে, কারণ এস এর কয়টা অরবিটাল আছে, একটা, দেখো যে একটা অরবিটাল আছে, যেহেতু ওর একটাই অরবিটাল, এই জন্য হুন্ডের নীতি এখানে খাটবে না। হুন্ডের নীতি হচ্ছে একাধিক অরবিটালের মধ্যে কোথায় ইলেকট্রন কিভাবে যাবে সেটাই বলে। তো যেহেতু এস এর একটা অরবিটাল, এখানে হুন্ডের নীতি খাটবে না, হুন্ডের নীতি খাটবে হচ্ছে পি এর ক্ষেত্রে, হুন্ডের নীতি খাটবে হচ্ছে তোমার হলো আহ ডি এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, আমরা দেখি যে এটা নিয়ম কোনটা কারেক্ট, মানে হুন্ডের নীতি অনুযায়ী কোনটা কারেক্ট। এইটা কারেক্ট না, আবার এইটাও কারেক্ট না, দেখো কারণ হচ্ছে এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, বাট এখানে হুন বলতেছে কি যে একাধিক অরবিটাল থাকলে সেখানে ইলেকট্রন আগে একটা একটা করে যাবে এবং একই স্পিনে যাওয়ার কথা, কিন্তু এটা কিন্তু নিচে দেওয়া হয়েছে, তার মানে এটাও কারেক্ট না। এইটা কারেক্ট, দেখো এখানে কিন্তু দুইটা গেছে দুইটা গেছে, এখানে তো এই জায়গায় যে একাধিক অরবিটাল আছে, একাধিক অরবিটাল থাকলে ইলেকট্রন একটা একটা করে আগে যাবে, কিন্তু সেটা একই স্পিনে যাবে, এটা কিন্তু কারেক্ট আছে। ওকে, তো এখান থেকে কিন্তু অনেকগুলো কথা পেলাম যে হুন্ডের নীতি খাটে না কোন ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে, পিডিএফ এর ক্ষেত্রে খাটে, আবার এরকম প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা আবার এরকম প্রশ্ন করলো, ধরো এরকম প্রশ্ন করলো যে নিচের কোন মৌলের ক্ষেত্রে হুন্ডের নীতি খাটবে। আমাকে দিল ধরো আমাকে দিল হাইড্রোজেন, আমাকে দিল হিলিয়াম, আমাকে দিল লিথিয়াম, ঠিক আছে, আমাকে দিল ধরো এরকম দিল যে লাইক তোমার এখানে দিল অক্সিজেন। এই যে এই কয়েকটার মধ্যে কোনটা খাটবে, তোমরা একটা অ্যান্সার করো তো, তোমরা সবাই একটু অ্যান্সার করো তো। এটা আমি দিলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার দিলাম, এটা হচ্ছে তোমার হলো 3 নাম্বার দিলাম, এটা 4 নাম্বার দিলাম। বলো তো যে এখানে হুন্ডের নীতি কোন মৌলটার ক্ষেত্রে খাটবে, বলো একটু কুইক। হুন্ডের নীতি কোন হাইড্রোজেনের ক্ষেত্রে কি হুন্ডের নীতি খাটবে, হিলিয়ামের ক্ষেত্রে কি খাটবে, তারপর লিথিয়ামের ক্ষেত্রে কি খাটবে, নাকি তোমার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে খাটবে? তোমরা একটু বলো, আমাকে জানাই দেবো কোনটা দ্রুত। এই 4টা মৌলের মধ্যে কোনটার ক্ষেত্রে হুন্ডের নীতিটা অ্যাপ্লিকেবল, কোনটার ক্ষেত্রে, আর কোনটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? আচ্ছা হ্যাঁ, মেহেদী হাসান বলছে চার, চার অক্সিজেন, অক্সিজেন, এই তো গুড, তোমরা বুঝতে পারতেছো কারণ দেখো খাটবে না কেন। দেখো আমি কিন্তু নিয়মগুলো বলতেছি, হাইড্রোজেনের ক্ষেত্রে হুন্ড খাটবে না, কারণ কি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে কি আছে, 1s1, এস উপস্তর আছে, আমরা জানি এস এর ক্ষেত্রে হুন্ড নীতি খাটে না, কারণ এস এর একাধিক অরবিটাল নাই। একাধিক অরবিটাল যে সকল তোমার হচ্ছে উপস্তরে আছে তাদের ক্ষেত্রে হুন্ডের নীতি, হুন্ডের নীতিটা খাটবে। তো হিলিয়ামটাও হবে না, কারণ আমরা জানি হিলিয়ামের ক্ষেত্রে কি 1s2, এসি আছে। আচ্ছা লিথিয়ামের ক্ষেত্রে দেখো সর্বশেষ এখানেও তোমার সর্বশেষ ইলেকট্রন গুলা কই গেছে, এখানেও লিথিয়ামে কিন্তু কোথায় গেছে, তোমার হচ্ছে যে লিথিয়াম 3, তার মানে কি 1s2, 2s1, এটা তার মানে হচ্ছে না, এটাও হচ্ছে না। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখো 1s2, 2s2, 2p কত হবে 4, তার মানে এই যে এইখানে কিন্তু হুন্ডের নীতি খাটতেছে, তার মানে অক্সিজেন। এরকম করে কিন্তু প্রশ্নগুলা তোমাকে দিবে। ওকে ক্লিয়ার, আশা করি এখান থেকে এরকম স্বল্প সময়ের মধ্যে যতটুকু দেখানো যায় দেখাচ্ছি আমি, মোটামুটি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কোনগুলোর ক্ষেত্রে খাটবে কোনগুলোর ক্ষেত্রে খাটবে না। ওকে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই কি ক্লিয়ার এইটুকু, আমাকে একটু জানাই দাও সবাই কি এইটুকু ক্লিয়ার কিনা।
এইটুকু সবাই ক্লিয়ার কিনা দ্রুত জানায় দাও। আর আজকে ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করবা সুন্দর করে, হ্যাঁ, কারণ খুবই একটা ইনফরমেটিভ একটা ক্লাস হবে এটা। অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার পাবা তুমি যদি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা দেখো, অনেকগুলো এমসিকিউ তুমি এখান থেকে কভার করতে পারবা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, শাহরিন রহমান সুবর্ণ ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার, মারিয়া ইসলাম জি স্যার ক্লিয়ার, রাফি এস স্যার, নাজমুল কবির নাহিদ, আচ্ছা নাজমুল কবির নাহিদ, এটা কে, এটাকে কি আমরা চিনি? আমরা একটু জাস্ট মানে দেখতেছি আর কি যে চিনি কিনা। নাজমুল কবির নাহিদ, এটা কি আমাদের ব্যাচের এখানকার আমাদের ইয়ার স্টুডেন্ট কোচিং এর কেউ? আখি মির্জা ক্লিয়ার, রাধিকা সাহা কলি, আচ্ছা কলি দেখতে পাচ্ছি, বাট আরেকজন কই? ও মৃত্তিকা মজুমদার, এটা কই? ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, আমি এখান থেকে যা যা বললাম এই বিষয়গুলো কিন্তু একটু নোট ডাউন করে নিও। মোটামুটি যতটুকু ইম্পর্টেন্ট জিনিসগুলো সেটা বললাম আমি। তোমরা হচ্ছে এগুলা এইভাবে কোশ্চেন গুলো আসে আসে অনেক ক্ষেত্রেই। তো তোমরা একটু এগুলা নোট ডাউন করে নিবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। রাফি ব্যাস এর না স্যার আমাদের কলেজে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাজমুল কবির নাহিদ, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। না স্যার কলেজের, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। মৃত্তিকা মজুমদার, আসি স্যার, হ্যাঁ কই কোশ্চেন আনসার টানসার দেখা যায় না। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমরা আচ্ছা তোমরা একটু নোট ডাউন করে নিবা, হ্যাঁ, এভাবে কিন্তু প্রশ্নগুলো চলে আসতে পারে। আর আমরা সেকেন্ড ক্লাস, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এটা গেল হচ্ছে কত নাম্বার? তোমার 4 নাম্বার কোশ্চেন চলে গেল। এখন আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। 5 নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে দেখো, আমাদের এখানকার 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কোন নিচের কোন মৌল, কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক? আমি অ্যান্সার আগেই বলবো না, আমি তোমাদের বেসিকটা বুঝাই দেই, দেন তুমি ডিসিশন নিবা কোনটা কম ধনাত্মক, ঠিক আছে? ওকে, এখানে কিন্তু প্রশ্ন বলছে নিচের কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক, তড়িৎ ধনাত্মক নট ঋণাত্মক বলে নাই, ঠিক আছে? ওকে, আমরা আগে বেসিক বিষয়টা একটু আলোচনা করে দেই, তাহলে তুমি নিজেই ডিসিশন নিতে পারবা যে আসলে অ্যান্সার কোনটা হওয়া উচিত, ঠিক আছে? ওকে, দেখো তড়িৎ ধনাত্মক আর একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক। আমরা তড়িৎ ঋণাত্মকতা কেমিস্ট্রিতে পড়ছি, কিন্তু তড়িৎ এটা হচ্ছে ফার্স্ট পার্টের, তোমার হচ্ছে কোন চ্যাপ্টারটা এটা? তৃতীয় চ্যাপ্টারে, হ্যাঁ, ওই যে পর্যায়বৃত্ত গতি মানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মানে পর্যায় এবং পর্যায়বৃত্ত ধর্ম যেটা রাসায়নিক বন্ধন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে সেইখানে কিন্তু আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়ছি। আমি তড়িৎ ঋণাত্মকতা কেন বোঝাচ্ছি, বিকজ এই তড়িৎ ঋণাত্মকতাটা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তড়িৎ ধনাত্মকতাটাও ভালো করে তুমি ক্লিয়ার হয়ে যাবা। ওকে, আচ্ছা দেখো একটু খেয়াল করো, আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতা কি। তড়িৎ ঋণাত্মকতা, আমি এই জিনিসটা একটু বলি, দেন হচ্ছে তুমি তড়িৎ ঋণাত্মকতা নিজেই বুঝতে পারবা। আমরা কিন্তু শিখছি যে পর্যায় সারণীর একটা পর্যায়ে যত বাম দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতা তত কমে, আর যত ডান দিকে যাওয়া যায়, এই যে এগুলা পর্যায়, ধরো আমি একটা পর্যায় সারণীটা আঁকি, এই যে পর্যায় সারণীটা আমাদের, এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী, এখানে একটা, এখানে আরেকটা, সো এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী, এরকম যায়। তো এরপরে এই যে বাম থেকে ডান দিকে যাচ্ছি, যত এই দিকে যত যাব ততই কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। এই দিকের তড়িৎ ঋণাত্মকতা, তার মানে এই দিকের মৌল যারা আছে তারা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, এবং এই বাম দিকের মৌল যারা আছে তারা সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক। আর তড়িৎ ঋণাত্মকতা যদি এদের কম হয় তাহলে এদের তড়িৎ ধনাত্মকতা বেশি, ধনাত্মকতা বেশি হবে, তাই না? যেহেতু বাম দিকের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা কম, তাইলে এদের তড়িৎ ধনাত্মকতা বেশি। দেখো সর্ববামে কোন মৌলটা, কোন পর্যায়টা আছে? গ্রুপ 1 আছে, কিন্তু এই গ্রুপ 1, এই গ্রুপে 1-এর তড়িৎ ঋণাত্মকতাটা সবচেয়ে কম। তার মানে কি ওদের ধনাত্মকতা বেশি, ধনাত্মকতা বেশি। এইটুকু তো বুঝছো? তার মানে কি যে মৌলটার অবস্থান পর্যায় সারণীর সবচেয়ে বামে তারা হচ্ছে কি তড়িৎ ধনাত্মক, একটা কথা। আর সেকেন্ডলি হচ্ছে আরেকটা কথা মনে রাখবা, আমরা কিন্তু জানি এটা তো পর্যায়ভিত্তিক রিলেশন দেখলাম, যে পর্যায় যত বাম দিকে হবে তার তড়িৎ ঋণাত্মকতা তত কম এবং তড়িৎ ধনাত্মকতা তত বেশি। আচ্ছা আরেকটা জিনিস দেখবা, যে গ্রুপের মধ্যে দেখবা, আমরা কিন্তু জানি গ্রুপে যত নিচের দিকে যাওয়া যায় তড়িৎ ঋণাত্মকতার মান তত তোমার হচ্ছে যে কমতে থাকে, কমতে থাকে। গ্রুপের দিকে যত যাব, আমি তো বুঝলাম যে 1 নাম্বার গ্রুপটাই হবে সবচেয়ে বেশি
সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক, তার মানে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, গ্রুপ 1 নাম্বার। তারপরে হবে হচ্ছে তোমার হলো 2 নাম্বার, 2 নাম্বার গ্রুপটা। তো গ্রুপ 1 নাম্বারটা হচ্ছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক এবং সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক। এখন এই গ্রুপ 1 নাম্বারে আবার যদি নিচের দিকে যাই আমি, যেমন গ্রুপ 1 নাম্বারে কি আছে প্রথমে দেখো, প্রথমে আছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে তোমার হলো লিথিয়াম, তারপরে আছে তোমার হচ্ছে সোডিয়াম, তারপরে কে পটাশিয়াম, তারপরে হচ্ছে তোমার হলো কে 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 আহ, তারপরে আমার এক্স্যাক্টলি মনে নাই এখন, তাই কি ফ্রান্সিয়াম আছে, সিজিয়াম আছে, এরা আছে, তাই না? তো এই মৌলগুলা, এই যে মৌলগুলা, এদের তড়িৎ ঋণাত্মকতা নিচের দিকে, তড়িৎ ঋণাত্মকতা নিচের দিকে গেলে বাড়বে, কমবে, সরি, তড়িৎ ঋণাত্মক কমবে, তার মানে কি তড়িৎ ধনাত্মকতা বাড়বে। তার মানে আমি বিষয়টা তোমাকে বোঝাতে চাচ্ছি যে মৌলটার অবস্থান সবচেয়ে বামে এবং সবচেয়ে নিচে, সেটা বেশি তড়িৎ ধনাত্মক, ঠিক আছে? আর যে মৌলগুলার অবস্থান সবচেয়ে ডানে এবং উপরে, তারা হচ্ছে সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক হবে, তাদের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হবে। এখন অ্যান্সার দাও তোমরা, এখন সবাই একটু অ্যান্সার দাও যে কোনটা হওয়া সম্ভব। আমাকে একটু এটা, এই অ্যান্সারটা তোমাদের কাছ থেকে আমি চাই, 5 নম্বরের অ্যান্সারটা তোমাদের কাছ থেকে আমি চাচ্ছি। আমি তোমাদের অ্যান্সারের জন্য একটু ওয়েট করতেছি। 5 নম্বরের আমি বেসিকটা বুঝাই দিছি, আমি আবার বলতেছি, সবচেয়ে মানে 1 নাম্বার গ্রুপের মৌলগুলা সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক হবে, কারণ এদের তড়িৎ ঋণাত্মকতা কম। আবার এই 1 নাম্বার গ্রুপের নিচের গুলো হবে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। তো 1 নাম্বার গ্রুপ থেকে যত আমি ডান দিকে যাব, লাইক 2 নাম্বার 3 নাম্বার, তাদের তড়িৎ ধনাত্মকতা কমতে থাকবে। তো এটার অ্যান্সার তাহলে কে? আচ্ছা, রাফি বলছে পটাশিয়াম, একজন বলছে পটাশিয়াম। আচ্ছা, আর বাকির অ্যান্সার করো। মারিয়া ইসলাম বলছে সি, সি। আচ্ছা, বাকিদের অ্যান্সার বলো, কি অবস্থা হওয়ার কথা দেখো। একজন বলছে 3, ওকে। আচ্ছা, দেখো, আমি একটু, তোমরা এখনো বুঝতে পারো নাই, দেখো এখানে মৌলগুলো একটু খেয়াল করো, কি কি আছে। সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, এখানে সোডিয়াম, দেখো সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম, এটা কিন্তু গ্রুপ 1 এর, ওকে। তার মানে কি, এটা এখানে কিন্তু কম তড়িৎ ধনাত্মকতার কথা বলছে, তোমরা একটু খেয়াল করো, এখানে কিন্তু সবচেয়ে বেশি বলে নাই। এই যে হ্যাপি ইসলাম বলছে 2, রাইট। হ্যাপি ইসলাম বলছে 2, রাইট। সাজুদুল ইসলাম বলছে ম্যাগনেসিয়াম, রাইট। ম্যাগনেসিয়াম হবে, কারণ কি দেখো, সোডিয়াম আর পটাশিয়াম এরা কিন্তু 1 নাম্বার গ্রুপের মৌল, তার মানে এরা বেশি তড়িৎ ধনাত্মক হবে এরা। হ্যাঁ, এই সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে পটাশিয়ামটা বেশি তড়িৎ ধনাত্মক, কিন্তু আমাকে প্রশ্ন বলছে কম তড়িৎ ধনাত্মক, তার মানে কি 1 নাম্বার গ্রুপের গুলো হবে না, 2 নাম্বার গ্রুপের কে কে আছে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আছে, ঠিক আছে। কিন্তু আমরা তো জানি যে একটা গ্রুপের মধ্যে নিচের গুলা হচ্ছে বেশি ধনাত্মক হয়, তাইলে উপরেরটা, এই যে সোডিয়াম পটাশিয়াম, এই দুটো তো আগেই বাদ, কারণ এটা গ্রুপের 1, এটা কম না, এটা বেশি তড়িৎ ধনাত্মক। আর ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে এটা 2 নাম্বার গ্রুপে, বাট উপরে কে, আমি তো বলছি কম তড়িৎ ধনাত্মক তারা হবে যারা বেশি ডানে এবং উপরে, আর বেশি তড়িৎ ধনাত্মক হবে কারা, যারা বেশি বামে এবং নিচে, এই কথার মধ্যে। তাহলে সেই অনুযায়ী কি হয়, ম্যাগনেসিয়াম। বুঝছো কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা? সরি স্যার, বেশি ভাবছিলাম, যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে ভাবছিল বেশি মেবি, হ্যাঁ। আবির আহমেদ সোডিয়াম। আচ্ছা, যাই হোক, এটা বুঝছো কিনা, এটা অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। কম তড়িৎ ধনাত্মক বলছে যেহেতু, আমি তো আবারও বলতেছি যে গ্রুপটা হয়তো হবে, যত মানে যতগুলো অপশন থাকবে, অপশন গুলোর মধ্যে তুমি দেখবা সবচেয়ে ডানে আছে কে, ডানে এবং উপরে, ডানে এবং উপরে, সেটাই হবে কম তড়িৎ ধনাত্মক। ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার হইলে ক্লিয়ার বলে দাও, না হলে আরো বুঝাবো, হ্যাঁ। তোমরা যদি ক্লিয়ার হও আমাকে একটু ক্লিয়ার বলে দিবা। তোমাদের আমি, হ্যাঁ জি স্যার। বাকিদের কি অবস্থা, এটা কি ক্লিয়ার? কেউ যদি একজনও ক্লিয়ার না থাকো, কনফিউশন থাকলে জানায় দাও, আমি আবার বুঝাবো। ক্লিয়ার হলে বলো। এটা একটা কিন্তু নিয়ম, হ্যাঁ। তুমি কম তড়িৎ ধনাত্মক মৌল কেমনে খুঁজবা, আর বেশি তড়িৎ ধনাত্মক বা বেশি ঋণাত্মক এগুলা বুঝবা কেমনে? ওই কম তড়িৎ ধনাত্মক যত ডানে, যত বামে, বামে এবং নিচে, বামে হইতে হবে এবং নিচে হইতে হবে, ওইটা হবে হবে হচ্ছে সবচেয়ে বামে যে আছে এবং নিচে যে আছে সে হচ্ছে কি বেশি তড়িৎ ধনাত্মক, আর সবচেয়ে ডানে আর উপরে যে আছে সবচেয়ে, সে হচ্ছে তড়িৎ। আচ্ছা, জি স্যার, জি স্যার, জি স্যার, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আশা করি এই ধরনের প্রশ্ন থেকে আর সুন্দর একটা নিয়ম শিখলা কিন্তু, হ্যাঁ। কম তড়িৎ ধনাত্মক, সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল বুঝবা কেমনে? বেশি তড়িৎ ধনাত্মক তারা যাদের অবস্থান ডানে এবং উপরে, সবচেয়ে ডানে সবচেয়ে উপরে, অপশন যেগুলো থাকবে তার মধ্যে দেখবা সবচেয়ে ডানে আছে কে এবং উপরে আছে কে, সবচেয়ে ডানে এবং উপরে, তারা হচ্ছে কম তড়িৎ ধনাত্মক, তার মানে বেশি তড়িৎ ঋণাত্মক। আর যদি দেখো যে সবচেয়ে বামে আছে এবং নিচে আছে, তারা বেশি তড়িৎ ধনাত্মক, তার মানে কম তড়িৎ ঋণাত্মক। ক্লিয়ার?
ওকে, আচ্ছা, ওকে ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে তাহলে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 6 নম্বর প্রশ্নটা কি, 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নটা কি সেটা একটু দেখি। মৃত্তিকা মজুমদার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা এগিন একটু শেয়ারের কথা বলি, যারা শেয়ার করো না এখনো ধপাধপ শেয়ার করে দাও খুব দ্রুত, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকে আমি কিন্তু অনেকগুলো শেয়ার দেখতে চাই যে অনেকগুলো শেয়ার করছো তোমরা। গত ক্লাসে কতগুলো শেয়ার হয়েছিল তোমরা সবাই দেখছো? তার থেকে অ্যাটলিস্ট আমি 10টা বেশি শেয়ার চাই, 10 থেকে 15টা বেশি। আমি তো বলছি তোমাদের যে 5টা করে শেয়ার করে দিলে অনেক হয়ে যায়, অনেক। তো শেয়ার করতে তো আর তোমার টাকা পয়সা লাগবে না, দ্রুত শেয়ার করে দাও। অনেক বেশি। আচ্ছা এখানে বলছে রোশান, রায়হান, রনি, আশাদ সুমন, আচ্ছা তালেব, হৃদয় আহমেদ, এম এ কাদের, ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এমডি সাজিদুল ইসলাম, ঠিক আছে। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। ভর ক্রিয়ার সূত্রে নিচের কোনটিকে সক্রিয় ভর হিসেবে বিবেচনা করা হয়? আচ্ছা আমরা তাহলে এগুলা জানবো কখন? আমাদের তো মুখস্থ করার দরকার নাই। ভর ক্রিয়ার সূত্রটা আমরা যদি জানি তাইলেই বুঝতে পারবো। দেখো ভর ক্রিয়ার সূত্র বলছে, ভর ক্রিয়ার সূত্র, ভর ক্রিয়ার সূত্র, এইটাই সূত্রে কি বলে? সূত্রে বলে যে নির্দিষ্ট তাপমাত্রায় তাপমাত্রায় তাপমাত্রা ও সময়ে, ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট সময়ে কোনো বিক্রিয়ার কোনো বিক্রিয়ার হার হার ওই সময়ে বিক্রিয়ায় উপস্থিত উপস্থিত বিক্রিয়ক অণুগুলোর বিক্রিয়ক অণুগুলোর অণুগুলোর সক্রিয় সক্রিয় ভরের সমানুপাতিক সমানুপাতিক, ঠিক আছে? এই যে সক্রিয় ভর, এই সক্রিয় ভর বলতে এখানে দুইটা জিনিসকে বুঝাইছে। এক নম্বর হচ্ছে আংশিক চাপ, আংশিক চাপ, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মোলার মোলার ঘন মাত্রা। এই যে দেখো, তাহলে এখন তুমি অ্যান্সার করো, কোনটা হবে বলো? এই যে সক্রিয় ভর বলতে এই যে নির্দিষ্ট তাপমাত্রা ও সময়ে কোনো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়ক অণুগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। তার মানে বলো যে সক্রিয় ভর বলতে মিস্টার, আচ্ছা ভর ক্রিয়ার যে ভর ক্রিয়ার সূত্রে সক্রিয় ভর বলতে কোনটাকে বোঝানো হয়েছে বলো? এখানে অপশনে কোনটা আছে? এই দুইটার মধ্যে কোনটা আছে? আংশিক চাপ এবং মোলার ঘনমাত্রা, এই দুইটার মধ্যে কোনটা আছে বলো? বলো বলো, কুইক অ্যান্সার দাও। 6 নম্বরে অ্যান্সার দাও, 6 নম্বরে অ্যান্সার দিয়ে দাও। অ্যান্সার পাচ্ছি না কেন? 6 নম্বরে অ্যান্সার দাও দ্রুত। কেউ কি বোঝো নাই নাকি? দেখো ভর ক্রিয়া বলতে আমরা ভর ক্রিয়া সক্রিয় ভর বলতে দুইটা জিনিস। আচ্ছা রাফি বলছে 4 নম্বর, ঠিক আছে। কি বলছে 4 নম্বর? 4 নম্বরে কি আছে? হ্যাঁ মোলার ঘনমাত্রা। দেখো এই দুইটার মধ্যে কিন্তু মোলার ঘনমাত্রাটাই আছে। যদি অপশনে আমার মোলার ঘনমাত্রা না থেকে আমার যদি আংশিক চাপ থাকতো তাহলে আমরা আংশিক চাপটাই আনসার করতাম। ওকে, ক্লিয়ার? তার মানে ভর ক্রিয়ার সূত্রে এই সক্রিয় ভর বলতে দুইটা জিনিসকে বুঝাইছে। ভালো করে মনে রাখবা, একটা আংশিক চাপ, একটা মোলার ঘনমাত্রা। যদি বলে সক্রিয় ভর বলতে কি বোঝানো হয়েছে, যদি দেখো যে মোলার ঘনমাত্রা আছে তাহলে মোলার ঘনমাত্রাকে দাগাবা, আর যদি দেখো আংশিক চাপ আছে তাহলে আংশিক চাপকে দাগাবা, যে কোনো একটা থাকবে। আচ্ছা ওকে, ঠিক আছে। এখানে আর আর কি কি প্রশ্ন আসতে পারে? যদি বলে বিক্রিয়ার হার কার সমানুপাতিক, সক্রিয় ভরের কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? অবশ্যই সমানুপাতিক। অপশনে দিতে পারে যে বিক্রিয়ার হার তোমার হচ্ছে যে বিক্রিয়ক অণুগুলোর সাথে কিভাবে সম্পর্কিত। ক নম্বরে দিতে পারে হচ্ছে ব্যস্তানুপাতিক, 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 এরকম দিতে পারে। তারপরে হচ্ছে খ নম্বরে দিল, ধরো খ নম্বরে দিল হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘ নম্বরে দিল হচ্ছে সমানুপাতিক, আবার ঘ নম্বরে দিল কোনোটিই নয়। কি হবে? সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এমডি আবির মোলার ঘনমাত্রা, হ্যাঁ ওকে ঠিক আছে, ক্লিয়ার। এখান থেকে কিন্তু আরো প্রশ্ন হতে পারে কেমনে, যে বিক্রিয়ার হারটা বিক্রিয়ক অণুগুলার কি সক্রিয় ভরের মানে কি আংশিক চাপের বা মোলার ঘনমাত্রার। হ্যাঁ এখন সক্রিয় ভর না বলে তো আংশিক চাপ বলতে পারে। যদি প্রশ্নটা এরকম করে দেখো তো, যে বিক্রিয়ার হার
বিক্রিয়ার হার তোমার হচ্ছে মোলার আংশিক চাপের এক নম্বর দিল সমানুপাতিক সমানুপাতিক, 2 নম্বর দিল হচ্ছে ধরো ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক, 3 নম্বর দিল হচ্ছে ধরো আহ বর্গমূলের ব্যস্তানুপাতিক, মূলের ব্যস্তানুপাতিক। কোনটা হবে বলো তো? আংশিক চাপের কি কোনটা হবে? অবশ্যই সমানুপাতিক হবে না, 1 নাম্বার কারেক্ট হবে। 1 নাম্বার, আচ্ছা বলো তো এটা কয় নাম্বারে? 1 নাম্বার কারেক্ট হবে। এরকম আবার বলতে পারে যে বিক্রিয়ার হার মোলার ঘনমাত্রার কি সমানুপাতিক। আবার কারণ আমি যত জানি আংশিক চাপ যে কথা, মোলার ঘনমাত্রা একই কথা, আবার সক্রিয় ভর একই কথা। তার মানে কি এই আংশিক চাপ বলি, মোলার ঘনমাত্রা বলি, মোলার আংশিক চাপ বলি, মোলার ঘনমাত্রা বলি, আর সক্রিয় ভর বলি, তাদের আহ, আহ, বিক্রিয়ার হারটা এদের তিনজনেরই সমানুপাতিক। ঠিক আছে, আরেকটা কথা বলতে পারে, দেখো ভর ক্রিয়ার সূত্রে তাপমাত্রাটা কি ফিক্সড, তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট, তাপমাত্রাটা নির্দিষ্ট, সময় নির্দিষ্ট, তাপমাত্রা এবং সময় নির্দিষ্ট। ক্লিয়ার? এই প্রশ্নগুলা কিন্তু হইতে পারে ভর ক্রিয়ার সূত্র থেকে। ওকে, এই সবাই ক্লিয়ার কিনা বলতো? এখানে যা যা বললাম এই প্রশ্নগুলো নোট ডাউন করে নাও, এই ইনফরমেশন গুলো নোট ডাউন করে নাও। ভর ক্রিয়ার সূত্রে তোমার সক্রিয় ভর বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, আর একটা হচ্ছে আংশিক চাপ। ওকে, আংশিক চাপ, দুইটা জিনিসকে বোঝানো হয়েছে। আচ্ছা, তার মানে কি আংশিক চাপ যে কথা, তোমার হচ্ছে মোলার ঘনমাত্রা একই কথা, এবং সক্রিয় ভর তিনটা একই জিনিস, এবং বিক্রিয়ার হারটা আংশিক চাপ, মোলার ঘনমাত্রা এবং সক্রিয় ভর তিনজনের সাথে কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক এই সম্পর্কে সম্পর্কিত। আর একটা হচ্ছে যে ভরক্রিয়ার সূত্রে তাপমাত্রাটা কি? তাপমাত্রাটা স্থির ফিক্সড। ওকে, ক্লিয়ার? ওকে, এমডি আবির আহমেদ ক্লিয়ার। এই বাকি সবাই ক্লিয়ার বলো, বাকি সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা জানাই দাও, একটু দ্রুত জানাই দাও। আমাদের 6 নাম্বার কোশ্চেনটা চলতেছে, একটু দ্রুত জানাই দাও ক্লিয়ার কিনা জানাই দিবা। আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার। ওকে, আমরা তাহলে পরের প্রশ্ন চলে যাব। ঠিক আছে, এই যে দিচ্ছি আমরা সবগুলো ইনফরমেশন সুন্দর করে লিখে রাখবা। হ্যাঁ, এগুলা থেকেই আসবে, দেখবা এগুলা থেকে এমসিকিউ চলে আসবে, এগুলা থেকেই। ওকে, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। মারিয়া তাবাসসুম সাউদা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে যাচ্ছি কত নম্বরে এখন? আমরা যাচ্ছি 7 নম্বরে। দেখো 7 নম্বর প্রশ্নে আমি আবার বলতেছি দেখো যে আমরা আসলে আজকে ঢাকা বোর্ড 2023 রসায়ন প্রথম পত্র সমাধান করতেছি। কোন সেট? খ সেট সমাধান করতেছি। আর যাদের কাছে যদি অন্য সেট থাকে আমার প্রশ্নের সাথে প্রশ্ন মিলাই নিও, আর প্রশ্ন না থাকলে আমাদের পেজে আর গ্রুপে দেওয়া আছে, ডাউনলোড করে নিও। আচ্ছা, তো যাই হোক, এখানে 7 নাম্বার প্রশ্নটা কি বলা হয়েছে দেখো। 7 নাম্বার বলছে যে কোন মৌল জোড়া পর্যায়, কোন মৌল জোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত। ঠিক আছে, আচ্ছা এইটা খুবই সহজ প্রশ্ন, তোমরা ইলেকট্রন বিন্যাস করলেই বুঝতে পারবা। ইলেকট্রন বিন্যাস দেখো, প্রথম অপশনে এখানে কি আছে? প্রথম অপশনে আছে লিথিয়াম। আচ্ছা, একটা সহজ পদ্ধতি শিখাই দিই। দেখো আমরা জানি পর্যায় সারণীটা খেয়াল রাখবা যে প্রথম পর্যায়ে স্টার্ট হয়েছে হাইড্রোজেন থেকে, শেষ হয়েছে কিন্তু হিলিয়ামে। তার মানে প্রথম পর্যায়ে শুরু হয়েছে 1 থেকে আর শেষ হয়েছে 2-এ। ঠিক আছে, তৃতীয় পর্যায়টা শুরু হয়েছে 3 থেকে, লিথিয়াম থেকে, শেষ হয়েছে কোথায়? তোমার হচ্ছে নিয়নে, মানে 10-এ। এটা হচ্ছে প্রথম পর্যায়, আর এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে এই টাইপের প্রশ্নগুলো খুব ইজিলি করতে পারবা, ইলেকট্রন বিন্যাসও করা লাগবে না। ইলেকট্রন বিন্যাস করতে গেলে তো সবগুলো ইলেকট্রন বিন্যাস করতে গেলে টাইম লাগবে, আর এটা মনে রাখলে খুব আরো দ্রুত করতে পারবা। তৃতীয় যে পর্যায়টা সেটা শুরু হয়েছে কোত্থেকে? সেটা শুরু হয়েছে 11 থেকে, শেষ হয়েছে তোমার হচ্ছে যে তোমার তোমার কত এটা, তোমার 18-তে শেষ হয়েছে। ঠিক আছে, তারপরে চতুর্থ পর্যায়টা 19 থেকে শুরু হয়েছে, 36-এ শেষ হয়েছে, এরকম। তারপরে ধরো 37 থেকে শেষ হয়েছে, পঞ্চমটা 37 থেকে শেষ হয়েছে 54-তে, শুরু হয়েছে 37 থেকে 54-তে শেষ হয়েছে। এই যে মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে না, নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেজন, রেডন, এরকম লাইক। তো 1 থেকে শুরু হয়েছে 2-তে শেষ হয়েছে প্রথম পর্যায়টা। দ্বিতীয় পর্যায়টা তোমার হচ্ছে 3 থেকে শুরু হয়েছে, 10-এ গিয়ে শেষ হয়েছে। তৃতীয় পর্যায়টা 11 থেকে শুরু হয়েছে, 18-তে গিয়ে শেষ হয়েছে। আর চতুর্থ পর্যায়টা হচ্ছে তোমার 19 থেকে শুরু হয়েছে, 36-এ শেষ হয়েছে। আর পঞ্চম পর্যায় যেটা 37 থেকে শেষ হয়েছে, 54-এ শুরু হয়েছে 37 থেকে, শেষ হয়েছে হচ্ছে 54-এ। এই জিনিসটা মনে রাখলে এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি সলভ করতে পারবো। এখন দেখো, একটু খেয়াল করো যে আমাদের এইখানে রোশান, রাইহান, রনি,
কমেন্ট শেয়ার মারেন ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে একটু 7 নাম্বার খেয়াল করো, দেখো তো আমার ক নাম্বারে লিথিয়াম 3, সোডিয়াম দেখো 3 নাম্বার লিথিয়াম 3 হচ্ছে এখানে, কিন্তু সোডিয়াম কিন্তু এখানে না, সোডিয়াম এখানে, তার মানে কি এক ক নাম্বার জোড়া হবে না, ঠিক আছে। খ নাম্বারে যাও, খ নাম্বারে আছে হচ্ছে তোমার কে ম্যাগনেসিয়াম আছে হচ্ছে, হ্যাঁ আচ্ছা, খ নাম্বার দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে আমরা জানি সবাই, সরি ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কত, ম্যাঙ্গানিজ কত দেখো, আহ, এটা হচ্ছে 26 মেবি, আয়রন হচ্ছে 26, আর ম্যাঙ্গানিজ কত, ম্যাঙ্গানিজ হচ্ছে 25 মেবি। যাই হোক, এই যে ম্যাঙ্গানিজ আর হচ্ছে আয়রন, এই দুইটা হচ্ছে কিন্তু আমার এইটার মধ্যে পড়ে যাচ্ছে, এই যে 19 থেকে 36 এর মধ্যে পড়ে যাচ্ছে। আর বাকি একটা অপশনও কিন্তু একই পর্যায়ে না, যেমন আর্গন হচ্ছে তোমার 18, রেডন কিন্তু আরো বেশি, রেডন কিন্তু অনেক বেশি, তো এটা এক পর্যায়ে হবে না। অ্যালুমিনিয়াম 13, গ্যালিয়াম আরো বেশি, এটা হবে না। অর্থাৎ আমার কিন্তু এইটা হচ্ছে আমার এই যে এইটার মধ্যে পড়ে যাচ্ছে। এরকম এটা মনে রাখলেই কিন্তু তোমরা পারমাণবিক সংখ্যা দিয়ে, হ্যাঁ 2, সবাই বলতেছে বি বি বি, তার মানে কি এটা মনে রাখলে খুব ইজিলি এই টাইপের প্রশ্ন পারবা না। তার মানে এটা একটু নোট ডাউন করে রাখো, এই শর্টকাট জিনিসটা একটু নোট ডাউন করে রাখো। প্রথম পর্যায়টা শুরু কোথা থেকে, শুরু, এই শুরু আর হচ্ছে কি শেষ, এই জিনিসটা মনে রাখবা। প্রথম পর্যায়ে শুরু হয়েছে 1 থেকে, শেষ হয়েছে 2-এ, 2-এ। আর দ্বিতীয় পর্যায়টা শুরু হয়েছে হচ্ছে তোমার হলো 3 থেকে, শেষ হয়েছে হচ্ছে তোমার হলো 10-এ। তৃতীয় পর্যায়টা শুরু হয়েছে হচ্ছে 11 থেকে, শেষ হয়েছে হচ্ছে তোমার হলো 18-তে। চতুর্থ পর্যায়টা শুরু হয়েছে 19 থেকে, শেষ হয়েছে 36-এ। আর পঞ্চম পর্যায়টা তোমার হচ্ছে শুরু হয়েছে 37 থেকে, শেষ হয়েছে 54-তে। মোটামুটি এই কয়েকটা মনে রাখলেই এনাফ, এর বাইরে আসবে না, ঠিক আছে। এই কয়েকটা ইনফরমেশন ভালো করে মনে রাখো। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। বি নাম্বার, ও সবাই বলতেছে বি নাম্বার, ওকে। 8 নাম্বারে চলে যাই তাহলে, 8 নাম্বারে চলে যাই, হ্যাঁ। আর এই ইনফরমেশনটা অবশ্যই উঠায় রাখো, তাহলে এই টাইপের প্রশ্নগুলা যে কোনটা কোন জায়গায় অবস্থিত, এটা তোমার ইলেকট্রোমিনাস দিয়েও করতে পারবা, বাট ইলেকট্রোমিনাস করতে গেলে তোমাদের কিন্তু অনেকটা সময় লাগবে। বাট এটা এটা দেখলে জাস্ট পারমাণবিক সংখ্যাগুলো দেখেই কিন্তু বলে দিতে পারবা যে আসলে কোনটা কোনটার মধ্যে পড়ে, একই পর্যায়ে পড়তেছে নাকি। যেমন তোমার যে 3 থেকে 11, তার মানে কি 4 থেকে নিয়ে 11, তোমার 3 থেকে নিয়ে 10 পর্যন্ত পারমাণবিক সংখ্যা যদি পড়ে, এটা এর মধ্যে পড়বে, এরকম। ওকে, ক্লিয়ার। নাজমুল কবির নাহিদ, বি নাম্বার, ঠিক আছে। নাজমুল কবির নাহিদ, শেয়ার করে দিও একটু, সবাই একটু শেয়ার করে দিও আজকে। আম, দেখো আমি তোমাদের বলি, এই এই ক্লাসগুলো যেটা আমি তোমাদের নেওয়ার চেষ্টা করতেছি, আমি সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো নিয়ে কথা বলতেছি। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে, যেগুলো তোমাদের আসার মতো প্রশ্ন, সেগুলো নিয়ে বেশি কথা বলতেছি। এগুলো নিয়ে অনেক আমি স্টাডি করে, অনেক প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস করেই তোমাদের আমি ক্লাসগুলো নিচ্ছি। তো এই ক্লাসগুলো দেখা যায় যদি অনেকে কোর্স হিসেবে বিক্রি করে, সেই কোর্স হিসেবে কিনতে গেলে তোমাদের দেখা যাবে যে এক একজনের 2000-3000 টাকা করে লাগতেছে। বাট আমি ফ্রি নেওয়ার চেষ্টা করতেছি তোমাদের ভালোর জন্য। তোমরা ইনশাল্লাহ যদি ফার্স্ট টু লাস্ট আমার সাথে লেগে থাকো, আমি এটা তোমাদের ইনশিওর করতে পারি যে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারবা এমসিকিউতে। আর সাথে তো আমরা রিটেনটাও শুরু করব, তো আমাদের এই ক্লাসগুলো শুরু করলে কিন্তু অনেকটা ভালো করতে পারবা। আচ্ছা, সো এই জন্য মানে তোমাদের এই শেয়ারটা, তোমাদের হয়তো একটা দুইটা তিনটা শেয়ারটাই কিন্তু আমার জন্য অনেক অনেক বড় একটা ইন্সপিরেশনের জায়গা হয়, ঠিক আছে। তো অবশ্যই এই কাজগুলো করবা একটু বেশি বেশি করে, আর ফ্রেন্ডদের তো অবশ্যই মেনশন দিবা, শেয়ার করবা বেশি বেশি করে। ওকে, আশা করি যেন আমি আরো বেশি ইন্সপায়ার্ড হই তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা যখন শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, এটা আমার ভালো লাগে, এখান থেকে আরো ক্লাসটা নিতে ইচ্ছে করে। হ্যাঁ, আচ্ছা আমরা 8 নাম্বারে চলে যাব। দেখো 8 নাম্বার কি বলছে, দেখো রিডবার্গ ধ্রুবক আর এইচ এর মান কত। দেখো আমি তোমাদের বলে দেই, তোমরা অ্যান্সার গুলো বলে দিবা। আর এইচ এর মান, রিডবার্গ ধ্রুবক, আমরা রিডবার্গ সমীকরণ শিখছি না, দেখো তো এই যে রিডবার্গ, এই যে আমরা কেমিস্ট্রির দ্বিতীয় গুণগত রসায়নে একটা রিডবার্গ সমীকরণ নামে একটা সমীকরণ শিখছি। এই যে এই 1/λ এভাবে শিখছি আমরা, যে 1/λ ইজ ইকুয়াল টু কি আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস কত 1/n2 স্কোয়ার, এইভাবে শিখছিলাম, ঠিক আছে। অথবা এই 1/λ কে আমরা বলতাম নিউবার, নিউবার মানে তরঙ্গ সংখ্যা, ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 - n1 স্কোয়ার মাইনাস কত m/n2 স্কোয়ার, এভাবে শিখছিলাম। দেখো এই যে আর এইচ, এটাকে বলা হয় রিডবার্গ, এই আর এইচ কে বলা হয় রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ বার্গ ধ্রুবক বলা হয়, ধ্রুবক বলা হয়। ওকে, এই রিডবার্গ ধ্রুবকের বেশ কয়েকটা মান আছে, দেখো বেশ কয়েকটা মান আছে, আমি মানগুলা লিখে দেই। দেখো লেখো 1.09678 গুণন 10⁵, এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স ওয়ান, এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স ওয়ান এককে, অর্থাৎ সেন্টিমিটার এককে আর এইচ এর মান হচ্ছে এইটা। আবার আরেকটা আছে হচ্ছে 1.09678 গুণন 10⁷, এটা হচ্ছে মিটার এককে, পার মিটার। আর রিডবার্গ ধ্রুবকের এককগুলো সবসময় পার হয়, পার মিটার, পার সেন্টিমিটার, পার ন্যানোমিটার, এরকম।
আর একটা আছে 1.0967 গুণন 10^2 পার ন্যানোমিটার। দেখো এখন অপশনে এই তিনটার মধ্যে কোনটা আছে, অপশনে এই তিনটার মধ্যে কোনটা আছে দেখো। আচ্ছা, থ্যাংক ইউ নাজমুল কবির নাহিদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো তো রিডবার্গ ধ্রুবকের এই যে মানগুলো আমার মধ্যে এটার মধ্যে কোনটা আছে। এই দেখো মিটারেরটা কিন্তু এইটা হবে, মিটার হচ্ছে 10⁻7 হবে, 1.09678 গুণন 10⁻7 পার মিটার, এইটা হবে। ওকে, এইটা হবে। আচ্ছা দেখো, সো এইটা এটা কোনটার মধ্যে আছে, এটা কিন্তু অ্যান্সার কোনটা তোমরা বলো, অ্যান্সার কোনটা? হ্যাঁ সবাই বলতেছে 4। ওকে ওকে ওকে, এমডি সাজিদুল ইসলাম 4 নাম্বার, রুবেল আহমেদ 4 নাম্বার। এই বাকিদের কি অবস্থা, বাকির অ্যান্সার করো, অ্যান্সার করো কোনটা হবে। রাফি বলতেছে 4 নাম্বার। বাকিদের কি অবস্থা? বর্ষা ইসলাম 4 নাম্বার, আবির আহমেদ 4 নাম্বার। বাকিগুলা কি ঘুমাইছে? মারিয়া ইসলাম 4 নাম্বার, নাজমুল কবির নাহিদ 4 নাম্বার, মারিয়া তাবাসসুম সাউদা 4 নাম্বার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই বাকিগুলাও কিন্তু মনে রাখো তোমরা, হ্যাঁ এগুলা নোট ডাউন করে নাও, আর এইচ এর মান এটা নোট ডাউন করে নাও। ওকে, ঠিক আছে, আমরা এর পরে যাচ্ছি। আচ্ছা, রাধিকা সাহা কলি, আচ্ছা, মারিয়া শেখ 4 নাম্বার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যাব হচ্ছে তোমার হলো 9 নাম্বার প্রশ্নে চলে যাই। দেখো 9 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 9 নাম্বার প্রশ্নে বলছে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো, দেখো আমি উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য তোমাদের আগে লিখে দিই, তারপরে অ্যান্সারটা তোমরা নিজেরাই বলবা। উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো উভমুখী বিক্রিয়াটা হচ্ছে দেখো এটা কখনো শেষ হয় না। 1 নাম্বার হচ্ছে এটা কখনো, এই বিক্রিয়া কখনো শেষ হয় না, হয় না, শেষ হয় না, 1 নাম্বার। 2 নাম্বার, এটা সাম্য অবস্থা প্রাপ্ত হয়, এটা সবসময় এটা সাম্য অবস্থার দিকে যায়, সাম্য অবস্থা, সাম্যাবস্থা প্রাপ্ত হয়, প্রাপ্ত হয়, এইটা ঠিক আছে। তারপরে দেখো এখানে 2টা বিক্রিয়া থাকে, একটা হচ্ছে তোমার হচ্ছে সম্মুখগামী বিক্রিয়া, সম্মুখ সম্মুখগামী বিক্রিয়া থাকে, আর হচ্ছে কি একটা থাকে পশ্চাৎগামী বিক্রিয়া, পশ্চাৎগামী বিক্রিয়া থাকে, এই 2টা বিক্রিয়া থাকে। আচ্ছা দেখো তো এখানে অপশন গুলা কি কি আছে আমার, দেখো। আচ্ছা দেখো এখানে এই হচ্ছে উভমুখী বিক্রিয়া দিয়ে, এখন দেখো তোমরা অ্যান্সার কোনটা দিবা বলো, এখন বলো তোমরা এই 9 নাম্বারের অ্যান্সার কোনটা দিবা। এখানে অপশন গুলা দিছে, বিক্রিয়াটি শেষ হয়, উভমুখী বিক্রিয়ার হার সমান হয় না, উভয় দিকের বিক্রিয়ার হার সমান হয় না। আচ্ছা উভমুখী বিক্রিয়ার কিন্তু এটাও হয় যে উভমুখী বিক্রিয়ার হার সমান হয়। আচ্ছা যাই হোক, এটা কোনটা অ্যান্সার দিবে, হয় অনেকে রুবেল আহমেদ বলছে 3 নাম্বার, হ্যাঁ সাম্য অবস্থা আসার প্রবণতা 3 নাম্বার, গুড, এই তো গুড। তার মানে কি আমাদের এই যে সাম্য অবস্থা প্রাপ্ত হয় মানে কি সাম্য অবস্থা আসার প্রবণতা, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো, হ্যাঁ। অন্য অন্য প্রশ্নে হয়তো অন্যভাবে আসতে পারে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওকে, হার্ডলেস বয়, সাম্যাবস্থা আসার প্রবণতা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাপি ইসলাম সি, সবাই পারতেছে, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, এই তো সবাই বুঝতে পারতেছো, এরকম দেখবা যে সবসময় পারবা, হ্যাঁ। আচ্ছা 10 নাম্বার, দেখো অণুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন। এটা খুব সহজ প্রশ্ন, আমি তোমাদের একটা কথা বলি। আচ্ছা মাছ 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 মারা যায় না, যদি মাছটা আমরা এমনি রেখে দেই, দেখবা বাজার থেকে যদি তোমাদের বাসায় মাছ কিনে নিয়ে আসে, বলে তাড়াতাড়ি কুটে ফেলো, কুটে ফ্রিজে রেখে দাও, না হলে নরম হয়ে যাবে, মাছটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই মাছটা যদি কুটে আমরা রোদে শুকাই দিয়ে দিই, তাহলে কিন্তু শুটকি হয়ে যায়। মানে এক কথা হচ্ছে পানিটা এখানে ফ্যাক্টর, যখন একটা বস্তুর মধ্যে পানি থাকে, পানি, ঠিক আছে, তখন কিন্তু এটা মানে নষ্ট হয় না সহজে, আর পানি না থাকলে নষ্ট হয় না। যেমন শুটকি মাছ, বা যেখানে আমরা পানি থাকবে না সেখানে খাবারটা কিন্তু নষ্ট হবে না, পানিটাই হচ্ছে ফ্যাক্ট। তার মানে এই যে বললো যে অণুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন, জলীয় পরিবেশ দরকার, যেখানে পানি স্যাঁতসেঁতে থাকবে, ভেজা ভেজা থাকবে, ঠিক আছে। তোমাদের অনেকে বিল্ডিং এ দেখবা, যখন বৃষ্টির দিন না, বিল্ডিং এ দেখবা কেমন জানি একটা মানে ইয়া পড়ে গেছে, ছত্রাকের মতো কেমন জানি পড়ে গেছে, কালো কালো হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু যদি রোদ ওঠে তো দেখবা যে এগুলা ইয়া হয়ে গেছে। তার মানে আমার অণুজীব জন্মানোর জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ কোনটি, এই জলীয় পরিবেশ লাগবে, জলীয় পরিবেশ লাগবে, হ্যাঁ। তার মানে এটার অ্যান্সার কোনটা, 10 নম্বরের খ, জলীয় পরিবেশ, জলীয় পরিবেশ লাগবে। ওকে, অম্লীয় পরিবেশ হইলেও কিন্তু এটা বাঁচবে না, বেশি অম্লীয় হয়ে গেলে, যেমন আমরা জানি এই যে কিছুক্ষণ আগে বললাম ভিনেগার কি করে, ভিনেগার তোমার হচ্ছে খাদ্যকে সংরক্ষণ করে কিভাবে, অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, ওই যে পিএইচ এর মান কমিয়ে দেয়, হাইড্রোজেন প্লাস প্রডিউস করে,
হ্যাঁ, পিএইচ এর মান কমিয়ে দেওয়ার মাধ্যমে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, ফলে অণুজীব জন্মাইতে পারে না, এই জন্য খাদ্য কিন্তু ভালো থাকে। ঠিক আছে, আবার বেশি ক্ষারীয় হইলেও কিন্তু খাদ্য বস্তু ভালো থাকবে, বিকজ ওখানে অণুজীব জন্মাইতে পারবে না। তার মানে অণুজীব জন্মানোর জন্য ভালো পরিবেশ হচ্ছে জলীয় পরিবেশ। সবাই ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, এই যে অনেকে বলতেছে খ নম্বর খ নম্বর খ নম্বর, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা 10 নম্বর পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলো? 10 নম্বর ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। আমি একটু 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের, একটু রেস্ট নিচ্ছি আমি একটু। 10 নম্বর ক্লিয়ার হলে সবাই বলে দাও। আচ্ছা, আবির আহমেদ 2 নম্বর বলছে, ঠিক আছে, আবির আহমেদ বলতেছে 2 নম্বর। হ্যাঁ, আজকে কিন্তু মোটামুটি স্টুডেন্টরা একটা মানে স্ট্যাবল আছে। হ্যাঁ, এইভাবে ক্লাস যারা করতেছো সিরিয়াসলি লেগে থাকবা, বিরক্ত হওয়া যাবে না। অনেকের হয়তো মাথা কাজ করে না, এতক্ষণ ক্লাস করব না, তোমাকে লেগে থাকতে হবে। লেগে থাকলেই না হবে, তোমার আর তো বেশি সময় নেই। যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের তো এখন আর টাইম নেই। কয় মাস হবে? 6-7 মাস টাইম আছে হয়তো সর্বোচ্চ গেলে। তো এই টাইমটা এখন তোমাকে মনের ইচ্ছার বিরুদ্ধে যাইতে হবে। হ্যাঁ, তোমার মন যেটা চায় অফকোর্স এখন তোমাকে তার বিপরীতটাই করতে হবে। হুম, মাথা কাজ করবে না, মাথা কাজ করাইতে হবে। মন যেটা চাবে, এখন চাবে মন আমি মন বলবে আমি একটু ফোন টিপি, হ্যাঁ, আমার একটু এদিক সেদিক কথাবার্তা বলি, একটু চ্যাটিং করি, হ্যাঁ, এগুলা এখন একটু অ্যাভয়েড করো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই বলতেছে ক্লিয়ার। এই তো সবাই খুব ভালো বুঝতে পারতেছে। আহ আমরা তাহলে এখন এখন 11 নম্বরে চলে যাব। এম সাজিদুল ইসলাম স্যার এর রেস্ট টাইম সবাই শেয়ার মারো। হ্যাঁ, এই যে একটা সুন্দর কথা বলছে, থ্যাংক ইউ। আমার রেস্ট টাইমে সবাই একটু আরো বেশি বেশি করে শেয়ার দাও, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় শেয়ার দাও, ঠিক আছে। সব ক্লিয়ার স্যার? ওকে, এইভাবেই পরীক্ষার হলে দেখো তো, একটু চিন্তা করে, তুমি যদি এইভাবে পরীক্ষার হলেও ক্লিয়ার হয়ে যাও, ক্লিয়ার হয়ে পরীক্ষার হলে যাও, তখন দেখবা যে তোমার অ্যান্সার করতেও ভালো লাগতেছে, পরীক্ষা দিয়েও ভালো লাগতেছে। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন তো বইয়ের বাইরে থেকে আসে না। হ্যাঁ, প্রশ্ন কখনো কঠিন হয় না। আমরা আসলে পড়ি না, আমরা সহজভাবে পড়ি। এই জন্য কঠিন প্রশ্ন আসলে আমাদের কাছে কঠিন মনে হয়। আমরা যখন কঠিন ভাবে পড়বো, তখন কঠিন প্রশ্ন আসলেও সহজ মনে হবে। এটাই নিয়ম রে ভাই। তো তুমি কঠিন ভাবে পড়ো, তোমার কাছে প্রশ্নটা তখন সহজ মনে হবে। সবাই যখন বলবে কঠিন, তুমি তখন বলবা সহজ। এটাই নিয়ম। সো আমরা সেই কঠিন ভাবে পড়ার চেষ্টা করব। আমি প্রথম দিকে 2 দিন হলো শুরু করছি, ধীরে ধীরে কিন্তু আমি তীব্রতাটা আরো বাড়াবো, ঠিক আছে? আরো বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই এগুলা মানে ইয়া করে রাখবা। যাই হোক, আমি 11 নম্বরে চলে যাচ্ছি। 11 নম্বরে চলে যাচ্ছি, ঠিক আছে? 11 নম্বরে কি বলছে দেখো, কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? আচ্ছা, এটা দেখো বলছে চিনি, মশলা, তেল, অম্ল। এটা মাস্ট বি চিনি হবে। চিনি চিনি যখন তুমি খাবারের মধ্যে দিবা, চিনিটি কিন্তু তোমার পানিটাকে শোষণ করে নিবে। চিনি কি করবে? খাবারের মধ্যে থাকা পানিটাকে শোষণ করে নিয়ে খাদ্যকে কি রাখবে? ভালো রাখবে। ওই যে বলছি, পানি থাকলেই অম্ল আর্দ্রতা তৈরি হবে, অম্ল তোমার জলীয় পরিবেশ সৃষ্টি হবে, আর যেখানে জলীয় পরিবেশ সৃষ্টি হবে সেটাই হচ্ছে অণুজীব জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ। তো চিনি কি করে? চিনি হচ্ছে খাদ্যের মধ্যে দিলে, বেশি দিলে চিনিটা খাদ্যের পানিটাকে শোষণ করে নিয়ে খাদ্যটাকে ভালো রাখে। তার মানে চিনি, এই খাদ্যের পানি অতিরিক্ত আর্দ্রতা বা পানিটাকে শোষণ করে কে? চিনি। চিনি হচ্ছে এটা হবে, ঠিক আছে? ওকে, চিনি হবে। তার মানে 11 নম্বর অ্যান্সার হচ্ছে চিনি। আবার ওই যে আমি যদি বলি যে ভিনেগার কিভাবে কাজ করে, ভিনেগার কিভাবে খাদ্যকে সংরক্ষণ করে? ভিনেগার খাদ্যকে সংরক্ষণ করে পিএইচ এর মান কমিয়ে, অর্থাৎ অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে। ভিনেগার যেটা করে, যে ভিনেগারের মধ্যে তো কে আছে? CH3 COOH আছে। তো এটাকে যখন আমি খাদ্যের মধ্যে দিব, তখন ও দুইটা আয়ন তৈরি করবে, CH3 COO মাইনাস একটা, আর একটা হচ্ছে H প্লাস তৈরি করবে। এই H প্লাস খাদ্যের মধ্যে গিয়ে, আমরা জানি H প্লাস যত বাড়বে পিএইচ তত কমবে, পিএইচ তত কমবে, আর পিএইচ যত কমবে, 7 থেকে যত কমবে, তত অম্লীয় পরিবেশ সৃষ্টি হবে। তার মানে অম্লীয় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে কিন্তু ভিনেগার কি করে? খাদ্য সংরক্ষণ করে। তার মানে অপশনে যদি থাকে অম্লীয় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে, তারপরে যদি বলে পিএইচ এর মান কমিয়ে, যদি বলা হয় না হাইড্রোজেন প্লাস দেওয়ার মাধ্যমে, সবগুলোই কিন্তু কারেক্ট। অপশনে যেটাই থাকবে সেটাই কিন্তু ভিনেগারটা দিয়ে দিবা, ঠিক আছে? আর চিনি কি করবে? চিনি হচ্ছে খাদ্যকে সংরক্ষণ করে কিভাবে? খাদ্য থেকে পানি, জলীয় অংশটা শোষণ করে নেয়। ওকে, ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে এখানে 12 নম্বর প্রশ্নটা দেখো। 12 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে যে 12 নম্বর প্রশ্ন বলছে যে কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? এটা কোনটা হবে? তোমরা একটু অ্যান্সার করো তো দেখি। এটা কোনটা হবে? তোমরা একটু অ্যান্সার করো কুইক। কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? একটু অ্যান্সার করো। এটা আমাদের ব্যাচের স্টুডেন্টরা পড়ার কথা, আমি আজকে মেবি এটা নিয়ে কথা বলছিলাম।
আমাদের কোচিং এর ব্যাচের স্টুডেন্টদের কিন্তু এটা পারার কথা। আচ্ছা, কোন কণার স্থায়িত্ব কম, এই অ্যান্সার করো সবাই। মারিয়া শেখ 4, হ্যাপি ইসলাম 4, এমডি সাজিদুল ইসলাম 4, রাফি 4, এমডি সাজিদুল ইসলাম 4, রাফি শিওর, গুড। তারপরে রাফি 4। বাকিদের কি অবস্থা, বাকিরা বলো এটা কত নাম্বার? আবির আহমেদ, রুবেল 4, হার্ডলেস বয় মেসন, গুড। বর্ষা 4, ওকে। রাধিকা শাহকলি 4, আবির আহমেদ মেসন, ওকে। আচ্ছা, এখন দেখো এখানে আরো এই প্রশ্নটাতে বেশ কিছু প্রশ্ন। মেহেদী হাসান 4। এখন আমি এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের দিয়ে দিব, তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে প্রত্যেকটা লিখে রাখো। দেখো ইলেকট্রন আমি একটু লিখতেছি, বাকি যে কণাগুলো আছে ইলেকট্রন, বিশেষ করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যেহেতু এই তিনটা হচ্ছে মৌলিক কণিকা, এই মৌলিক কণিকাগুলো থেকে বেশ কিছু প্রশ্ন চলে আসে। তো আমি প্রথমে লিখতেছি, দেখো ইলেকট্রন, এই ইনফরমেশন গুলো প্রত্যেকে লিখে নাও খাতায়। ইলেকট্রন এইটা, দেন হচ্ছে তোমার হলো প্রোটন, প্রোটন, দেন হচ্ছে তোমার হলো তোমার নিউট্রন, নিউট্রন, এই তিনটা। দেখো ইলেকট্রন আবিষ্কার করছে কে? একটা হচ্ছে আবিষ্কারের নাম, আবিষ্কার করছে জে জে থমসন, থমসন, এটা হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছে জে জে থমসন। আর প্রোটন আবিষ্কার করছে কে? প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড, রাদার রাদার রাদারফোর্ড, রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ড এটা আবিষ্কার করছে। নিউটন আবিষ্কার করছে কে? নিউটন আবিষ্কার করছে চ্যাডউইক, চ্যাড চ্যাডউইক, উইক আবিষ্কার করছে, ঠিক আছে, ওকে। তারপরে 2 নাম্বার দেখো এখানে আমাকে বলতে পারে, এখানে প্রশ্ন করতে পারে যে কে কে আবিষ্কার করছে, আমি লিখে দিলাম আবিষ্কার কে করছে, বলতে পারে ইলেকট্রন আবিষ্কার করছে কে, প্রোটন আবিষ্কার করছে কে, নিউটন আবিষ্কার করছে কে, দেন হচ্ছে বলতে পারে ইলেকট্রনের তোমার হচ্ছে সংকেত কোনটা, ইলেকট্রনের সংকেত কত। ইলেকট্রনের সংকেত হচ্ছে -e0 1, এইটা, এইটা হচ্ছে ইলেকট্রনের সংকেত, বা অনেক সময় শুধু আমরা ই বলি, বা এখানে এটা মাইনাস দিয়ে বলি, ওকে। আচ্ছা, প্রোটনের সংকেত কি? প্রোটনের সংকেত কিন্তু H+, আমরা সবাই জানি, এটা হচ্ছে প্রোটনের সংকেত। আচ্ছা, নিউটনের সংকেত কি? নিউটনের সংকেত হচ্ছে এন, এন নট, এইটা, এটা হচ্ছে নিউটনের সংকেত, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে দেখো, 3 নাম্বার বলতে পারে ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ কত। দেখো ইলেকট্রনের চার্জ এইটা 1.6 গুণন 10⁻19 কুলম্ব, এটা হচ্ছে কুলম্ব এককে। আবার আরেকটা আছে হচ্ছে তোমার 1.6 গুণন 10⁻20, এটা হচ্ছে ইএমইউ। ইএমইউ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটা চার্জেরই আরেকটা ইউনিট, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার হলো আছে তোমার হলো 1.4 আরেকটা আছে 4.8 গুণন 10⁻10, এটা বলে এইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই তিনটাই কিন্তু ইলেকট্রনের চার্জ। এটা হচ্ছে এসআই এককে, এটা হচ্ছে তোমার হলো সিজিএস এককে, এক একটা এক এক রকম, কিন্তু যেটা অপশনে থাকবে সেটাই দিয়ে দিবা, ওকে। আর প্রোটনের চার্জ কত? দেখো প্রোটনের চার্জ কিন্তু সেম, সেম কিন্তু। আচ্ছা, এটা 2, এখানে 3 নাম্বার কি? এটা সেম, সেম, জাস্ট এটা নেগেটিভ, ওইটা পজিটিভ, এটা নেগেটিভ, এগুলা হচ্ছে নেগেটিভ, সব নেগেটিভ, নেগেটিভ। আর এগুলা সেম, সেম, সেম বাট পজিটিভ, ঠিক আছে, সেম পজিটিভ। আর এটার কোনো চার্জ নাই, 3 নাম্বার কি? এটার চার্জ নাই, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর 3 নাম্বার চার্জ নাই, চার্জ নেই, আমরা জানি সবাই, ওকে। তারপরে 4 নাম্বার দেখো, ইলেকট্রনের বলতে পারে ইলেকট্রনের ভর কত। দেখো আমরা ইলেকট্রনের ভর জানি 9.11 গুণন 10⁻31 কেজি, এটা কেজিতে, অথবা 9.11 গুণন 10⁻28 গ্রাম বলতে পারি আমরা, ওকে। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, প্রোটনের ভর কত? দেখো প্রোটনের ভর হচ্ছে 1.672 গুণন 10⁻24 গ্রাম। আর যদি কেজি বলি তাহলে এখানে 27 হবে, -27 হবে কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর, ঠিক আছে। নিউটনের ভর কত? নিউটনের ভর হচ্ছে 1.675 গুণন 10⁻24 গ্রাম, অথবা 1.675 গুণন 10⁻27 কেজি। এইটা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গ্রামে বলছি, এটা কেজিতে বলছি, ওকে। আচ্ছা, তারপরে 5 নাম্বার বলতে পারে যে তোমার হচ্ছে যে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত। ইলেকট্রনের আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান, এটা তো আধান, মেইন আধান, আপেক্ষিক আধান হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক আধান, আধান, আধান হচ্ছে -1। আর এটা হচ্ছে 5 নাম্বার, এটার আপেক্ষিক আধান কত? প্রোটনের আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান, আধান, আধান হচ্ছে +1, ঠিক আছে। আর এটা তো আপেক্ষিক আধান নাই, এটা শূন্য, আমরা জানি শূন্য।
ঠিক আছে। আচ্ছা, এই যে ইনফরমেশন গুলো দিলাম আচ্ছা আরেকটা কথা আসতে পারে এখানে যে কোনটা বেশি ভারী, ইলেকট্রন, প্রোটন নাকি নিউট্রন? দেখো সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন মনে রাখবা, সবচেয়ে বেশি হালকা হচ্ছে ইলেকট্রন, তারপরে হচ্ছে প্রোটন। প্রোটন তার থেকে বেশি ভারী হচ্ছে প্রোটন। আমি একটু এখানে লিখে দেই, সবচেয়ে হালকা মৌল হচ্ছে ইলেকট্রন, কণা হচ্ছে ইলেকট্রন। এই স্থায়ী তিনটা কণা আছে না, স্থায়ী তিনটার মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন, মনে রাখবা ইলেকট্রন। ওকে, তার থেকে ভারী হচ্ছে কে? প্রোটন। প্রোটন তার থেকে বেশি ভারী হচ্ছে নিউট্রন। ঠিক আছে, নিউট্রন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে এখানে যে প্রোটন ইলেকট্রন থেকে কত গুণ বেশি ভারী? মনে রাখবা 1837 গুণ ভারী। আবার যদি বলে নিউট্রন ইলেকট্রন থেকে কত গুণ ভারী, এটা হচ্ছে 1839 গুণ ভারী। ওকে, মনে রাখবা। তাহলে সবচেয়ে বেশি হালকা ভারী কে? নিউট্রন, তারপরে হচ্ছে প্রোটন, তারপরে হচ্ছে ইলেকট্রন। সবচেয়ে কম এই তিনটা মৌলিক কণিকার মধ্যে ও হচ্ছে হালকা। আচ্ছা, আর ইলেকট্রন থেকে প্রোটন কত গুণ ভারী? 1877 গুণ, 1837 গুণ। এরকম বলতে পারে যে, এরকম কিন্তু প্রশ্ন করে অনেক সময় যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ, মানে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের কত গুণ? 1/1837 গুণ এটা। আর যদি বলে না ইলেকট্রনের ভর প্রোটনের কত কত গুণ, তাহলে বলবো 1837 গুণ। এরকম এরকম কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। সবাই বুঝছো কিনা? এই ইনফরমেশন গুলা সবগুলাই কিন্তু লিখে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলা। আমি একটু 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের লিখে নেওয়ার জন্য। হ্যাঁ, একটু 2 মিনিট সময় দিই, লিখে নেওয়ার জন্য 2 মিনিট সময় দিচ্ছি। এই ইনফরমেশন গুলা প্রত্যেকটাই কিন্তু এমসিকিউ তে আসার মতো একদম ইম্পর্টেন্ট এগুলা, প্রত্যেকটা ইনফরমেশন। তো তোমরা একটু লিখে নাও, আমি 1-2 মিনিট সময় দিচ্ছি তোমাদের। আচ্ছা, লেখা হলে আমাকে ডান বলবা, ঠিক আছে? লেখা হয়ে গেলে আমাকে বলবা ডান, তাহলে আমি কিন্তু পরবর্তী প্রশ্নে চলে যাব। লেখা হলে ডান বলে দিবা, তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। ঠিক আছে? লেখা হলে ডান বলে দিও। অলরেডি আমাদের 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে না? ওকে, সমস্যা নাই, আরো আধা ঘন্টার মতো লাগবে হয়তো শেষ করতে। আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। সো 1.5-2 ঘন্টা ক্লাস করতে হবে এক একটা বোর্ড অ্যানালাইসিস করে। এই যে যেভাবে ক্লাসগুলো করাচ্ছি, অনেক ইনফরমেশন দিচ্ছি, এতে করে কিন্তু তোমাদের অনেক ইনফরমেশন শেখা হচ্ছে। এবং আশা করি এইভাবে যদি তোমরা প্রত্যেকটা বোর্ড সলভ করো, নট অনলি বোর্ড, এটা তোমার অ্যাডমিশনে অনেক হেল্প করবে। বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন দিবা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো এরকম করে প্রশ্ন চলে আসে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মারিয়া শেখ ডান, সাজিদুল ইসলাম ডান। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। বর্ষা ইসলাম ডান। ওকে, তাহলে আমি ক্লিন করে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি, ক্লিন করে দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, আমি একটু ঘেমে যাচ্ছিলাম, ঘাম মুছে নিলাম। আচ্ছা, আমাকে একটু সময় দিও, আমি একটু পানি খাই নিব। হ্যাঁ, সবার সামনে আমি একটু বসে পানি খাই। হ্যাঁ, ওকে, পানি খাওয়া ইজ ডান, আমার হয়ে গেছে। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা এটা কত নম্বর প্রশ্ন করলাম? এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন করলাম, তাই না? 13 নম্বরে দেখো কি বলছে, ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে। এটা বলো, এটা বলো, এটা অনেকবার আমি বলছি। ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে? 13 নম্বরে অ্যান্সার করো সবাই। 13 নম্বর অ্যান্সারটা করো। ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে? এটা কোনটা কোন অপশনটা হবে? হার্ডলেস বয়, ঘ 4। ইয়েস, গুড। এই যে কিছুক্ষণ আগে বলছি পিএইচ এর মান কমায় দেয়, তার মানে H+ প্রদান করে। ওকে, মানে অম্লীয় মাধ্যম সৃষ্টি করে। মারিয়া শেখ 4, রুবেল আহমেদ 4। ঠিক আছে, গুড গুড গুড। ওকে, তাহলে 13 নম্বরটা সবাই ক্লিয়ার না? ওকে ওকে, সবাই বলতেছে, হ্যাঁ সবাই 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 অ্যান্সার করো সবাই।
বর্ষা ইসলাম 4, গুড। ওকে, ক্লিয়ার। আমরা 14 চলে যাই। দেখো বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে কথা বলবো আমরা এখন। 14 নাম্বার, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? আচ্ছা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল জানো? দেখো আমি কি বলছিলাম তোমাদের, দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলগুলা হচ্ছে, আমি বলছিলাম সবচেয়ে বামে, যারা সবচেয়ে বামে, সরি সবচেয়ে ডানে এবং সবচেয়ে উপরে, তারা হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক এবং সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক। তাই বললাম না কিছুক্ষণ আগে যে পর্যায় সারণীর সবচেয়ে বামে যারা আছে এবং নিচে যারা আছে, সবচেয়ে বামে এবং সবচেয়ে নিচে তারা হচ্ছে তড়িৎ ধনাত্মক বেশি, আর সবচেয়ে ডানে আর উপরে তারা হচ্ছে তড়িৎ ঋণাত্মক বেশি। দেখো তো আর আরেকটা কথা মনে রাখবা, নিষ্ক্রিয় গ্যাস যারা, যেমন তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, জেজন, রেডন, এগুলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এদের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা শূন্য। তো 18 নম্বর গ্রুপ বাদে 17 নম্বর গ্রুপে কারা আছে? 17 নম্বর গ্রুপে আছে ফ্লোরিন, তারপরে হচ্ছে তোমার হলো কে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, অ্যাসিটিন আছে। এই যে 6টা মৌল, 5টা মৌল, এই 5টা মৌলই কিন্তু আমার কত নম্বর গ্রুপে আছে? 17। এবং তার মানে কি, সবচেয়ে, আমি যদি নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটা বাদ দেই, কারণ নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপটা বাদ দিতে হবে, এখানে তো ওদের তড়িৎ ঋণাত্মকতা শূন্য। মনে রাখবা, সকল নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতার মান কত? শূন্য। এটা কিন্তু এমসিকিউ আসে। ধরো বললো হিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত, তুমি বলবা শূন্য। তোমার বললো যে আর্গনের তড়িৎ ঋণাত্মকতা কত, তুমি বলবা শূন্য। ঠিক আছে, সকল নিষ্ক্রিয় গ্যাস যারা আছে, ক্রিপ্টন, জেজন, রেডন, হ্যাঁ, নিয়ন, হিলিয়াম, সবার তড়িৎ ঋণাত্মকতাই শূন্য। ওকে, তো এর আগের যে, তার মানে সবচেয়ে, আমরা এই চ্যাপ্টারটা, এই গ্রুপটা বাদ দিলে আমরা বলতে পারি যে সবচেয়ে বামে আছে, ডানে আছে কারা? 17 নম্বর গ্রুপ। এবং 17 নম্বর গ্রুপের সবচেয়ে উপরে আছে কে? ক্লোরিন। তার মানে আমাদের পর্যায় সারণীর সবচেয়ে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ক্লোরিন। ক্লিয়ার? আচ্ছা, আর আমি এখানে কিছু বিষয় একটু লিখে দেই, যেমন আমার এখানে প্রশ্ন আসতে পারে যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং এটা কত? তাহলে এখন বলো তো যে ইলেকট্রন, এখন এই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? আমরা জানি 1:2, ফ্লোরিন হচ্ছে 9, তো 2:2p কত হবে তাহলে? 5। তাহলে দেখো এইটা আছে কোন অপশনে, বলো এটা কোন অপশনে আছে? কোন অপশনে আছে? এই স্টুডেন্ট আবার দুই একজন একটু কমে গেছে এখন, এরা কি চলে গেছে নাকি? চলে গেছে নাকি? এটা আবার কি ঘুম ধরছে এদের? ঘুম ছাড়াইতে হবে, ঘুম ছাড়াইতে হবে। ওকে, ঘুম ধরলে চোখে পানি দিয়ে আসতে হবে। হ্যাঁ, আর যদি তোমার ক্লাস করতে করতে ইয়া হয়ে যাও, টায়ার্ড হয়ে যাও, মোবাইলটা নিয়ে বাইরে চলে যাও বা রুমের মধ্যে হাঁটাহাঁটি করো, সমস্যা নাই, কিন্তু ক্লাস করতে হবে, ক্লাস বাদ দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, অনেকে বলতেছে হ্যাপি সাম 4 4 4 4, হ্যাঁ গুড, এই তো পাওয়া গেছে 4 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি, যেমন তোমার তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো চলে আসতে পারে। যেমন তোমার ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত, একটু লিখে নাও, 4। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ধরো সবচেয়ে তারপরেরটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের হচ্ছে তোমার 3.5। তারপরে হচ্ছে তোমার হলো নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 3। ওকে, তারপর হচ্ছে ক্লোরিন, এটাও 3। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার হলো এগুলা কিন্তু অনেক লাগে এমসিকিউ করতে, এগুলা খুবই লাগে। এই তড়িৎ ঋণাত্মকতার মান যেগুলো আমি দিব এখন, এগুলা মুখস্থ করে ফেলবা। এগুলা দিয়ে কোনটা পোলার, কোনটা অপোলার, কোনটা সমযোজী, হ্যাঁ, কোনটা বেশি দ্রবণীয়, এগুলা অনেক কিছু বুঝতে পারবো আমরা তড়িৎ ঋণাত্মকতার মান থেকে। আচ্ছা, ক্লোরিনের হচ্ছে এত, তারপরে কার্বনের হচ্ছে 2.5, তারপরে হচ্ছে তোমার হলো সালফারের 2.5। ঠিক আছে, 2.5। তারপরে হচ্ছে তোমার হলো আয়োডিন, এটার হলো 2.5। তারপরে হাইড্রোজেন হচ্ছে তোমার হলো 2.1। তারপরে ফসফরাস, এটাও 2.1। এই যে কয়েকটা লিখে দিলাম না, এই কয়েকটাই জানা থাকলেই কিন্তু এনাফ। এই কয়েকটাই কিন্তু জানা থাকলে এনাফ এনাফ এনাফ। ঠিক আছে, এই কয়েকটা জানা থাকলে কিন্তু ইটস এনাফ। এগুলা অনেক সময় আসে যে কার তড়িৎ ঋণাত্মকতা কত কত। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে মনে রাখো, কোন যৌগের, কোন যৌগে, যেমন আমি যদি বলি যে ধরো পানি, পানি, এই যে পানি একটা সমযোজী যৌগ না? এই সমযোজী যৌগে এই যে পরমাণু দুইটা আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, তো কোন সমযোজী যৌগে দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি শূন্য হয়, তড়িৎ ঋণাত্মকতার, এই যে দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার, যেমন এখানে অক্সিজেনের আছে হচ্ছে কত, অক্সিজেন হচ্ছে 3.5, আর তোমার হচ্ছে যে হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে পার্থক্য কত হবে? দেখো পার্থক্য কত হয়। এই যে এই পার্থক্যটা যদি জিরো হয়ে যায়, যেমন হাইড্রোজেনের, শুধু যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনের মধ্যে দুইটা পরমাণু আছে, হাইড্রোজেন আর হাইড্রোজেন, তো অরো 2.1, অরো 2.1, বিয়োগফল কত হবে? শূন্য। তো যে সকল সমযোজী যৌগে পরমাণু দুইটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য, তাদেরকে বলা হয় বিশুদ্ধ, বিশুদ্ধ
সমযোজী যৌগ, সমযোজী যৌগ বলা হয়, লিখে নাও এটা। ঠিক আছে, আর যদি পার্থক্যটা এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0 থেকে 0.5 এর মধ্যে পড়ে, তাইলে কিন্তু হবে অপোলার, 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 অপোলার সমযোজী, সমযোজী, যোজী। ঠিক আছে, আর যদি 0.5 থেকে 1.9 হয়, এটা 1.9 বা কোনো কোনো বইয়ে লেখা আছে 1.7, এইটা হইলে হবে পোলার সমযোজী। অনেক সময় কিন্তু পোলার বের করতে বলে, পোলার সমযোজী এটা। আর যদি দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9 থেকে বেশি বেশি, ঠিক আছে, তাইলে হবে কি আয়নিক যৌগ, আয়নিক যৌগ। তো আমরা কিন্তু মোটামুটি তড়িৎ ঋণাত্মকতার অনেক কিছুই শিখলাম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলা শিখে নিলাম। ঠিক আছে, জিএফ এর সাথে চ্যাট করার বার গেছে, হ্যাঁ সাজিদুল ইসলাম, তাই মনে হইতেছে। আচ্ছা যাই হোক, এই এই লাস্ট মোমেন্টে এসে এই যে পোলাপান অনেকগুলো কিন্তু এখন দেখো মোটামুটি 18-20 জন ক্লাস করতেছিল, এখন 12 জনে চলে আসছে। এগুলা হচ্ছে গেল কই, এগুলা বিরক্ত হয়ে গেছে। এই যে দেখতেছি আমি অনেকগুলো দেখতেছি না। ঠিক আছে, আচ্ছা, ওকে। দেখো এরপরে আমাদের কিন্তু এই যে এটা উঠায় নিও, হ্যাঁ এটা উঠায় নিও। অবশ্যই ফার্স্ট ক্লাস সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাস করবা, মনোযোগ দিয়ে ক্লাস করবা। এটা আহামরি কঠিন কিছু না কিন্তু, হ্যাঁ একটু জাস্ট মনোযোগ দিতে হবে। হ্যাঁ, অনেকে দেখা যায় যে 1-1.5 ঘন্টা ক্লাস করে বিরক্ত হয়ে যায়, এটা করা যাবে না। হ্যাঁ, যারা যারা চলে গেছে ওদেরকে ইয়া করো, ওদেরকে ই করো। আচ্ছা দেখো, তারপর আমাদের গেল হচ্ছে 14 নাম্বার গেল। 15 নাম্বারটা দেখো, নিচের কোনটি কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কি? একই গ্রুপের নিচ দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে না কমে? আমরা জানি কমে যায়, তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তার মানে কি একটা গ্রুপের উপরেরটা হবে সবচেয়ে বেশি। তাহলে এটা একটু বলো তো কোনটা হবে একটা গ্রুপের। তো দেখো এখানে একই গ্রুপের মৌল আছে কিন্তু, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিয়াম আছে, সিজিয়াম আছে। আচ্ছা বলো এটা কোনটা হবে, কোনটা? 15 নাম্বারটা কোনটা হবে অপশন বলো। সবচেয়ে গ্রুপ একের সবচেয়ে উপরে আছে কি লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। ঠিক আছে, ওকে। তো অপশন কোনটা কারেক্ট? সিজিয়াম। দেখো 1 নাম্বার অপশনটাই হবে না এটা। 1 নাম্বার গ্রুপের মৌলগুলা কেমনে আছে দেখো তো, প্রথমে লিথিয়াম আছে না, 1 নাম্বার গ্রুপের মৌলগুলা এইভাবে আছে, 1 নাম্বার গ্রুপের মৌলগুলা। এই 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 হবে, হ্যাঁ হইব, হ্যাঁ এ হবে, এ হবে। কারণ কি আমরা জানি কিন্তু 1 নম্বর গ্রুপে মৌল কি আছে, প্রথমে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা দেয় না এখানে। প্রথমে তাহলে কি আছে, লিথিয়াম, তারপরে আছে সোডিয়াম, তারপরে আছে পটাশিয়াম। ঠিক আছে, তারপরে আছে তোমার কি তারপরে 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 হচ্ছে তোমার হলো এখানে রুবিডিয়াম আছে, তারপরে সিজিয়াম, মানে এভাবে দিছে আর কি। তো ফ্রান্সিয়ামটা দেয় নাই, এইভাবে দিছে। তার মানে কি এইটাই হবে 1 নাম্বার কারেক্ট হবে, 1 নাম্বার, 1 নাম্বারটা ইজ কারেক্ট। ওকে, মাহিয়া তাবাসসুম সাউদা ক নাম্বার, গুড। এটা কিন্তু একদম সহজ প্রশ্ন ছিল। তারপরে আসি আমরা 16 নম্বরে। দেখো বলছে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যায়। এইটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই যে 16 নাম্বারটা, এটা আমি একটু বুঝাই দিই, দেখো সুন্দর করে বুঝে নিবা এই জায়গাটা। 16 নাম্বার প্রশ্নটা বলছে কি দেখো, যে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যায়। দেখো মনে রাখবা, যেমন ধরো আমি যদি একটা পরমাণু আঁকি, এই যে পরমাণুর নিউক্লিয়াস, এটা প্রথম সেল, এটা দ্বিতীয় সেল, এটা তৃতীয় সেল। আচ্ছা বলো তো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কই কই থেকে আসতে পারে? আসবে কিন্তু। তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসতে পারে দ্বিতীয় থেকে, তৃতীয় থেকে, চতুর্থ থেকে, পঞ্চম থেকে, ষষ্ঠ থেকে, এরকম নানান জায়গা থেকে আসতে পারে। কিন্তু আসলো কই, সবাই আসলো কই? প্রথমে। যদি কোনো ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, কই থেকে আসছে আমার দেখার বিষয় না, যদি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে, তাইলে যে বর্ণালীটা হবে তার নাম হবে হচ্ছে প্যাসচেন, সরি লাইমেন। তার নাম হবে কি? লাইমেন। তার মানে নাম হবে লাইমেন, মনে রাখবা। লাইমেন মানে কি তাহলে? N1 মানে হচ্ছে ইলেকট্রন কোথায় আসছে, প্রথম শক্তি স্তরে আসছে। আর N2, N2 মানে কি কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো আমি জানি না। প্রথম শক্তি স্তরে কই থেকে আসতে পারে? দ্বিতীয় থেকে আসতে পারে, তৃতীয় থেকে আসতে পারে, চতুর্থ আসতে পারে, পঞ্চম থেকে আসতে পারে, বাট আসছে কই? যদি কোনো ইলেকট্রন প্রথমে আসে, যেখান থেকে আসুক প্রথমে যদি আসে, তাহলে সেই বর্ণালীটার নাম হবে লাইমেন। ঠিক আছে, আর যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আসতে পারবে কোত্থেকে? তৃতীয় থেকে। আমি তো আসার কথা বলছি, প্রথম থেকে তো আর দ্বিতীয় শক্তি পারে স্তরে যাইতে পারবে, আসতে পারবে না। তার মানে দ্বিতীয়তে আসতে পারবে তৃতীয় থেকে, চতুর্থ থেকে, পঞ্চম থেকে, যেখান থেকে আসুক। যদি N12 হয়, তার মানে দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে, যে বর্ণালীটা হবে তার নাম হচ্ছে বামার। তার নাম কি? বামার। একইভাবে যদি তৃতীয় শক্তি স্তরে আসে ইলেকট্রন, তাহলে তার নাম হবে হচ্ছে প্যাসচেন। কি হবে? প্যাসচেন হবে।
আর যদি চতুর্থ শক্তি স্তরে আসে ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তরে কোত্থেকে আসতে পারবে, পঞ্চম থেকে ষষ্ঠ থেকে, তখন এটার নাম হবে ব্রাকেট। ব্রাকেট, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় বুঝো, এই লাইমেনটাকেই বলি আমরা ইউভি রশ্মি। এই লাইমেন বর্ণালীটাকেই বলি আমরা ইউভি, বা এটাকে বলা হয় আলট্রা ভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি। আর এই বামারটাকে বলি আমরা দৃশ্যমান, দৃশ্যমান বলি। আচ্ছা, আর এই বাকি সবগুলাকে বলি হচ্ছে আমরা আয়ার, আয়ার বলি, আয়ার বা ইনফ্রারেড রে বা অবলোহিত, অবলোহিত বলি। তাহলে দেখো আমাদের অপশন কোনটা, অপশন কোনটা, কই আসতে হবে, কই আসতে হবে, দেখো যে কোনো জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে আসবে কই, অনে। এই আরোটা কই, এই দিকে থাকবে। 2 থেকে অনে আসলেও কি হবে, এই লাইমেন মানে হচ্ছে ইউভি আসবে। 3 থেকে যদি অনে আসে তাইলেও হচ্ছে আমার কি হবে, ইউভি হবে। 4 থেকেও যদি অনে আসে তাইলেও ইউভি হবে। আবার 5 থেকেও যদি কই আসে, অনে আসে, মানে আসলো নাকি অনে, অনে আসছে কই, ওইটা দেখো। বলো এটার অ্যান্সার কোনটা? আহ, হ্যাঁ, অনেকেই বলছে ক। গুড, এই তো গুড, সবাই বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাকে বলো তো যে এখানকার 16 নম্বরে খ অপশনটা কি হবে, খ অপশনটা কোনটা হবে, কোন কোন বর্ণালী হবে, বলো তো আমাকে একটু সবাই। 16 নম্বরে খ অপশনটা কোন বর্ণালী হবে, তারপরে তোমার হচ্ছে গ অপশনটা কোন বর্ণালী হবে, বলো বলো বলো। আচ্ছা, অনেকে এটা অ্যান্সার দিচ্ছে ক, ক। ঠিক আছে। একইভাবে এখানে যদি খ অপশনটা কোন বর্ণালী হবে, তো বলো তো, খ অপশনটা হবে হচ্ছে এই যে 3 নম্বরে আসা, তার মানে এটা আয়ার, আবার অবলোহিত হবে। ঠিক আছে। ঘ নাম্বারটা হবে 2-এ আসছে, দৃশ্যমান হবে। গ নাম্বারটা হচ্ছে দৃশ্যমান হবে। ঠিক আছে, কিন্তু আমাদের এটা অ্যান্সার হচ্ছে ক। তার মানে একে আসছে, 7 থেকে একে আসছে, যে 7 থেকে একে আসছে কই, এটা দেখবো আমরা। একে যদি আসে তাহলে ওটা হচ্ছে কি, ইউভি বা অতিবেগুনি। যদি 2-এ আসে, যেখান থেকে আসুক, 2-এ আসলে ওটা হচ্ছে দৃশ্যমান, আর 3-এ বা 4-এ বা 5-এ আর বাকিগুলো হচ্ছে আয়ার। ওকে। হুম, ঠিক আছে, গুড, এই তো। ওকে। আচ্ছা, 17 নম্বরটা দেখি আমরা, তাহলে এটা আশা করি বুঝতে পারছি। 17 নম্বরে যাই। বলছে নিচের কোন জোরটি দিয়ে বাফার দ্রবণ তৈরি হয়। আচ্ছা, বাফার দ্রবণের 2 প্রকার, আমি বলছিলাম তোমাদের। বাফার দ্রবণ 2 প্রকার, একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। এগুলা কিন্তু সব অম্ল দিয়ে দেওয়া আছে। আর অম্লীয় বাফার দ্রবণের আমি একটা কন্ডিশন বলছিলাম যে এসিডটা হওয়া লাগবে মৃদু। ঠিক আছে, দেখো তো এখানে ক নম্বরে অপশন আছে নাইট্রাস অ্যাসিড, খ নম্বরে অপশনে এসিডটা আছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ নম্বরে নাইট্রিক অ্যাসিড। এগুলো কিন্তু সবই, এই যে খ নম্বরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ নম্বরে আছে নাইট্রিক অ্যাসিড, তারপরে আছে, এগুলা কিন্তু সব। আবার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তীব্র ক্ষার। তার মানে কি, অম্লীয় বাফার হইলেও অম্লীয় বাফার বলো, আর তীব্র ক্ষারীয় বাফার হলো ক্ষারীয় বাফার বলো, কোনোটাইতেই কিন্তু এসিড আর ক্ষারটা তীব্র হওয়া যাবে না। আবারও বলতেছি, আমি এটা শর্টকাটলি কেমনে বুঝবো আমি যে কোনটা বাফার হবে। অম্লীয় বাফার হোক আর ক্ষারীয় বাফার হোক, অম্লীয় বাফার তো এসিড থেকে হয়, এসিডটা মৃদু হওয়া লাগবে, তীব্র হওয়া যাবে না। ক্ষারীয় বাফার তো ক্ষার থেকে হয়, তখন ওই ক্ষারটা মৃদু হওয়া লাগবে। কিন্তু তুমি খ নাম্বার দেখো, এসিডটা HCl অ্যাসিড, এটা তীব্র অ্যাসিড। তারপরে গ নাম্বারে দেখো নাইট্রিক অ্যাসিড, একটা তীব্র অ্যাসিড। ঘ নাম্বারে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আছে, এটাও তীব্র ক্ষার। তার মানে অ্যান্সার উইল বি ক, ক। নাইট্রাস অ্যাসিড যেটা আছে, নাইট্রাস অ্যাসিড এবং সোডিয়াম নাইট্রেট, নাইট্রাস, এটা ক নাম্বার অপশন হবে। 16 নম্বরের 17 নম্বরের ক হবে। ওকে, ক্লিয়ার। কারণ ওই এসিডটা দুর্বল, ওইটাই হবে। কারণ আমরা জানি অম্ল হচ্ছে, যদি অম্লীয় বাফার হয় এসিডটা দুর্বল হওয়া লাগবে, আর যদি ক্ষারীয় বাফার হয় ক্ষারটা দুর্বল হওয়া লাগবে। আচ্ছা, ওকে। তারপরে দেখো 18 নম্বরটা কি বলছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক। আমরা দেখো সবাই জানি যে ইলেকট্রন 4s-এ যায়, প্রথমে প্রথমে দেখো 4s-এ যাবে, 4s-এ মানে এর আগের গুলা তো সিরিয়ালি যাবে, তারপরে 4s এর পরে যাবে কোথায়, 4s এর পরে ইলেকট্রন কোথায় যাবে, আগে যাবে 4s, তারপর হচ্ছে 3, মানে এখানে দেখো 4s এ যাওয়ার পরে হচ্ছে 3d তে যাবে, কিন্তু 4s এ যাওয়ার পরে 3d তে যাবে, তারপরে যাবে কোথায়, 3d তে যাওয়ার পরে কিন্তু আমার 4s থেকে 3d তে যাবে, তারপরে কিন্তু আমার 4p তে যাবে। হ্যাঁ, এরকম। তারপরে হচ্ছে আমার এই 4p তে যাওয়ার পরে কোথায় চলে যাবে, তারপর হচ্ছে 5s এ যাবে। এইটা মানে প্রথমে 4s এ, তারপরে 3d তে যাওয়ার পরে 4p, দেন হচ্ছে কি 4d তে না গিয়ে 4s এ যাবে। তাহলে এটা হচ্ছে কারেক্ট। এই অপশনটা কোথায় আছে দেখো, হ্যাঁ, বি নাম্বারে আছে। গুড, এই তো গুড। ঠিক আছে, হ্যাপি ইসলাম বি নাম্বার। ওকে। আর এই সাজিদ ইসলাম বলছিল ক, ক বলছিল না, এটা ক হবে না, কিন্তু এটা 18 নম্বরে হবে খ। ওকে, 19 নম্বরে চলে যাচ্ছি আমরা। দেখো প্রায় আমাদের শেষের দিকে, আর প্রায় 5টা কোশ্চেন আছে, আমরা সুন্দর করে পড়বো ফার্স্ট টু লাস্ট। আমরা অনেকেই আজকে মোটামুটি ছিলা 13-14 জন, অনেক আবার কয়েকজন চলে গেছে। এই 10 মিনিট আগেও কিন্তু 20 জনের মতো ছিল, ক্লাস করতেছিল। এই বাকিগুলার হচ্ছে কি বলবো এটারে, ক্লাসগুলো তো সুন্দর করে করতে হবে। আচ্ছা,
ঠিক আছে, দেখো এখন দেখো 19 নম্বরে বলছে যে এক্স একটা গ্যাস, এখান থেকে এই যে এখান থেকে এটা হয়েছে এক্স একটা গ্যাস, এক্স একটা গ্যাস, এই যে গ্যাস, এই গ্যাস থেকে এটা হয়েছে যে এক্স গ্যাস হয়েছে, এটা প্লাস, এটা ইলেকট্রন। তো এটা দেখো আমি তোমাদের এটা এটা আয়নীকরণের শক্তির মধ্যে পড়াইছিলাম যে একটা গ্যাস যদি কি করে, গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, ত্যাগ করলে কি হবে, এটা এটা এক্স প্লাস হয়ে যাবে। বলছিলাম যে গ্যাসীয় অবস্থায় এক মোল পদার্থ থেকে একটি ইলেকট্রন বের হয়ে ধনাত্মক আয়নে পরিণত হইতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে আয়নীকরণ শক্তি বলে, আয়নীকরণ শক্তি বলে। দেখো এখন এখানে এইভাবে আমরা পড়ছিলাম এইভাবে, তো ইলেকট্রনটা ওরা এই পাশে না দিয়ে ওটা ওই পাশে নিয়ে কি করে দিছে, প্লাস করে দিছে। তো বোথ আর ইকুয়াল, সেম, বোথ আর সেম। ঠিক আছে, তো এটাও আয়নীকরণ শক্তি বোঝাচ্ছে, এটাও আয়নীকরণ শক্তি বোঝাচ্ছে। ওকে, আয়নীকরণ শক্তি বোঝাচ্ছে। তো এটা কি হবে তাহলে, দেখো 19 নম্বরে হবে আয়নীকরণ শক্তি, ক নাম্বার, 19-এর হবে ক। ক্লিয়ার? আচ্ছা, 19-এর ক হবে। তারপরে দেখো 20 নম্বরে কি বলছে, দেখো AX2 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত হবে। দেখো AX2, এটা সহজ। দেখো আমরা এটা কিন্তু গুণগত রসায়নে করছিলাম, গুণগত রসায়নে AX2 যে দ্রাব্যতা নিয়ে করছি, KSP কে দ্রাব্যতা বলছে আমাকে, এখানে বলছে দ্রাব্যতা গুণফল কত, তার মানে KSP বের করতে বলছে আমাকে, KSP। আর আয়নিক গুণফল বলছিলাম আমরা KIP, তাই তো। তো AX2 আমরা বলছিলাম যে যার যার কে দ্রাব্যতা গুণফল মানে KSP, আর যার মানে অথবা আয়নিক গুণফল বা KIP যদি বের করতে চাও, তার আয়নিক ইকুয়েশন আগে লেখা লাগবে। আমি আয়নিক ইকুয়েশন লেখা কেমনে শিখাইছিলাম তোমাদের, দেখো প্রথমটা বলছিলাম প্লাস দিবা, প্রথমটার মাথায় প্লাস দিবা, যোগ দিয়া দ্বিতীয়টার মাথায় কি দিবা, মাইনাস দিবা, তাই তো বলছিলাম না। আচ্ছা, তারপরে বলছিলাম যে ওর সংখ্যা ওর ওর সংখ্যা দ্বারা ওর চার্জকে গুণ করবা, আর ওর সংখ্যা দ্বারা, ওর এখানে সংখ্যা নাই অন আছে, এই অন দ্বারা ওকে গুণ করলাম, তাহলে মাইনাসই থাকলো। আর যার যার সংখ্যা তার তার সামনে, ওর সংখ্যা নাই তাহলে ওর সামনে কোনো কিছু হবে না, ওর সংখ্যা 2 আছে এখানে হবে। এই হচ্ছে আয়নিক। এখন দেখো ওর দ্রাব্য, ওর ঘনমাত্রা যদি এস ধরি, ওর হচ্ছে এস, ওর 2s। তাহলে বলছিলাম দেখো কেএসপি মানে কি, কেএসপি মানে হচ্ছে, কেএসপি মানে হচ্ছে এই এই যে এই ঘনমাত্রার গুণফল ইনটু কি, এই ঘনমাত্রার গুণফল, কিন্তু এখানে আবার সংখ্যা আছে, এটা পাওয়ার হয়ে যাবে, তাই না। তাহলে এখানে কত হবে দেখো তো, এখানে হবে 4s স্কয়ার ইনটু s, তার মানে কি 4s কিউব, 4s কিউব। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অপশনটা কত নম্বরে আছে, 4s কিউবটা আছে খ নম্বরে অপশন। ওকে গুড, এই যে হার্ডলেস বয় বলছে 4s কিউব, গুড, ঠিক আছে, হ্যাঁ ওকে গুড। এরপরে দেখো আমরা যাব হচ্ছে 21-22-এ যাব, কিন্তু এই 21-22 এই এটুকু ক্লিয়ার, 20 নাম্বার কি সবাই ক্লিয়ার? মারিয়া শেখ বলছে খ, ঠিক আছে। এই 20 নাম্বার সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো, আমি 1 মিনিট সময় নেই একটু তোমাদের, একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও, তারপরে বাকি আর আমার 5টা প্রশ্ন আছে, 5 মিনিট সময় লাগবে। এই 20 নাম্বার ক্লিয়ার কিনা? মারিয়া ইসলাম বি বলছে, হ্যাঁ সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, মেহেদী হাসান বুঝি নাই। আচ্ছা দেখো, মেহেদী হাসান বলছে বুঝি নাই, বুঝাই দিতেছি। আমাকে বলছে কি দেখো তো, আমাকে বলছে যে AX2 এর কেএসপি বের করতে বলছে। কেএসপি মানে হচ্ছে আয়নি, তোমার হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণ ফল, এটা বের করতে বলছে। তার মানে কি এটা এখন যে পদার্থটার কেএসপি বা দ্রাব্যতা গুণফল বের করতে বলবে, ওই পদার্থটার আগে আয়নিক ইকুয়েশন লিখতে হবে। আয়নিক ইকুয়েশন লেখার সময় আমরা উভয়মুখী চিহ্ন দিব। উভয়মুখী চিহ্ন দেওয়ার পরে এই যে প্রথম আছে এই AX2 না, তার প্রথম অংশ কি এ, তো এখানে এ লিখবা প্লাস দিয়ে, মাথায় একটা প্লাস দেবা একটা, তারপরে মাঝখানে প্লাস, পরে দ্বিতীয় অংশ কি আছে এক্স, এক্স এর মাইনাস দিবা। দেওয়ার পরে তোমার হচ্ছে যে আমি বলছিলাম যে এই যে এক্স এর যে সংখ্যা থাকবে কোনায়, এই সংখ্যাটার হবে হচ্ছে এর কাছে যাবে, এর চার্জের কাছে যাবে। আর এর যে সংখ্যা থাকবে সেটা যাবে হচ্ছে ওর চার্জের কাছে। তো এর তো সংখ্যা 1, তাহলে দিলাম না। আর তারপরে আরেকটা কথা বলছিলাম কি, যে আরেকটা কথা হচ্ছে সামনে যার যারটা তার তারটা, তাহলে ওর সামনে কিছু নাই, এর সাথে তো কিছু নাই, তাহলে ওর সামনে কিছু নাই, আর এক্স এর সাথে 2 আছে 2, এটা লিখলাম। এখন আমরা দ্রাব্যতা গুণফল বের করতে গেলে আমাকে ঘনমাত্রা জানতে হবে। তো আমরা ঘনমাত্রা ধরে নিলাম এস, ওর এস হলে দেখো ওর তো 1 আছে, এখানেও কত আছে সামনে 1, তাহলে ওর 1:1, তাহলে ওর এস হলে ওরও এস। আর এবার কিন্তু ওর 2 আছে, দেখো এখানে কিন্তু 2x মাইনাস, তার মানে ওর যদি এস হয়, ওর অন, তাই এখানে যেহেতু সংখ্যা নাই অন আছে, অন অন, এই জন্য ওর এস, কিন্তু এবার তো 2 আছে এখানে, তাহলে এখানে হবে 2s। তাইলে এই যে কেএসপি, কেএসপি হচ্ছে তোমার দ্রাব্যতা গুণফল, বা কেএসপি হচ্ছে এই যে আয়নগুলার গুণফল, আয়নগুলার যে ঘনমাত্রা আছে, এই আয়নগুলার ঘনমাত্রার গুণফল, এবং আয়নগুলার সামনে যদি সংখ্যা থাকে তাকে আবার পাওয়ার করতে হবে।
তাহলে একটা আয়ন এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ঘনমাত্রা এস গুণন আর একটা ঘনমাত্রা কত 2s, কিন্তু এর সামনে তো 2 আছে, ওইটার নিয়ম হচ্ছে সংখ্যা থাকলে, একের অধিক সংখ্যা থাকলে তাকে পাওয়ার করতে হবে, ওই ওই ঘনমাত্রাটার পাওয়ার করতে হবে। তাহলে এখানে টোটাল কত হইলো 4, 2 কে পাওয়ার করলে 4 আর 4x স্কয়ার আর এই s থাকলো s, তার মানে কি 4s কিউব। এইটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, এটা একটা শর্টকাট নিয়মও আছে, আমি শর্টকাট নিয়মে এখন গেলাম না, এটা ভাবেই করা ভালো। আচ্ছা, বলছে যে জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাইলে আমরা এখন কোথায় চলে যাব? আমরা যাব হচ্ছে 21-22-এ চলে যাব। তার আগে এখানে একটা এটা কিন্তু লাশ হাতিলের নীতি, তোমাদের আমি কোচিং এর ক্লাসে কিন্তু কয়েকদিন আগে করাইছি লাশ হাতিলের নীতিটা, এটা অনেকেরই পারার কথা। তো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো লাশ হাতিলের নীতি যেটা, এটা এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে আমাদের। একটা বিক্রিয়া দিয়ে কি বলছে যে এখানে হচ্ছে P2 একটা গ্যাস, P2 একটা গ্যাস, তারপরে হচ্ছে তোমার হলো এখানে আহ তারপর O2 একটা গ্যাস, O2 একটা গ্যাস এটা। তারপরে উভমুখী সাইন দিয়ে এখানে লেখা হয়েছে উভমুখী সাইন 2p। আচ্ছা, এখানে O2 না, এটা কিউ, আসলে আমি সরি ভুল বলছিলাম নাকি, হ্যাঁ Q2, মানে Q2 আর কি। তো এখানে হচ্ছে PQ 2PQ, এই গ্যাসটা তৈরি হয়েছে, এই গ্যাসটা তৈরি হয়েছে, ডেল এইচ এর মান দিছে এখানে হচ্ছে পজিটিভ ইভি। তার মানে ডেল এইচ এর মান পজিটিভ হলে আমরা জানি একটা তাপ হারি বিক্রিয়া, এটা কি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। ডেল এইচ এর মান নেগেটিভ হলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া হইতো। আচ্ছা, আর এখানে দেখো এখন প্রশ্নে কি বলছে, 21 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে উদ্দীপকের বিক্রিয়াটিতে চাপের প্রভাব কিরূপ হবে। আচ্ছা, বলতো চাপের প্রভাব, আমি পড়ানোর সময় কি বলছিলাম যে চাপের প্রভাব থাকবে কি থাকবে না, একটা উভমুখী বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে কি থাকবে না এইটা বোঝার জন্য আমরা বলছিলাম মোল সংখ্যা দেখতে হবে। দেখো, উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যার মধ্যে পরিবর্তন থাকতে হবে। এখানে কি পরিবর্তন আছে? দেখো, উৎপাদের মোল সংখ্যা আছে 2, উৎপাদের মোল সংখ্যা 2, আর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 আর 1। তাহলে 1 যোগ 1 মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা 2, বিক্রিয়কেরও মোট মোল সংখ্যা 2, তাহলে মোল 0 হয়ে গেল। তার মানে মোল সংখ্যার কোনো পরিবর্তন নাই, মোল সংখ্যার কোনো চেঞ্জ নাই। তার মানে কি বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে মোল সংখ্যার কোনো চেঞ্জ নাই, তার মানে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। ওকে, এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। রুবেল আহমেদ বলছে কত হবে, কেউ বলছে সি, মারিয়াম মুসলিম বলছে সি। সি সি সি, হ্যাঁ চাপের কোনো প্রভাব নেই। ওকে, চাপের কোনো প্রভাব নেই, সি নাম্বার অ্যান্সার হবে 21 নম্বরের সি নাম্বার। সবাই ক্লিয়ার কিনা বলো? চাপে যেহেতু কোনো মোল সংখ্যার চেঞ্জ নাই, আর যে সকল উভমুখী বিক্রিয়ায় মোল সংখ্যার, বিক্রিয়কের মোট মোল সংখ্যা আর উৎপাদের মোট মোল সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন নাই, সেই বিক্রিয়াগুলোতে আমার কোনো কি হবে না, চাপের প্রভাব থাকবে না। হ্যাঁ, মোল সংখ্যা সমান হলে থাকবে না। গুড, এই তো। আচ্ছা, তারপরে 22 নম্বরে যাব আমরা। 22 নম্বরে 22 নম্বরে কি বলছে দেখো, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কোনটি? আচ্ছা, কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক আমরা সবাই জানি। কেপি কেসি সম্পর্ক কোনটা? কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি ডিভাইডেড বাই ডেল এন। এটা হচ্ছে আমার নর্মাল সম্পর্ক। কিন্তু ডেল এন মানে কি? ডেল এন মানে হচ্ছে, ডেল এন মানে হচ্ছে মোল সংখ্যার মোল সংখ্যার কি পরিবর্তন। ওকে, পরিবর্তন। তাহলে মোল সংখ্যার পরিবর্তন কিন্তু আমি ডেলেন কিছুক্ষণ আগেই বললাম, এই বিক্রিয়ার জন্য ডেলেন কত? 0। ডেলেন যদি 0 হয় তাহলে কি হচ্ছে দেখো, কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি ডেলের মান 0, তাহলে 0। আমরা জানি যে শূন্যটা কার উপরে আছে? আর টির উপরে আছে। কোনো কিছু পাওয়ার 0 থাকলে সেটা অন হয়ে যায়, তার মানে কেপি ইজ ইকুয়াল টু কি হবে? কেসি হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে। তার মানে কোন বিক্রিয়ায় যদি দেখো চাপের প্রভাব মানে মোল সংখ্যার পরিবর্তন নাই, তার মানে সেই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই, আর সেই বিক্রিয়ায় কেপি যা কেসিও তাই। ঠিক আছে, এটা মনে রাখবা। সেই বিক্রিয়ায় কেপি এবং কেসি সেম হবে, এবং ওই বিক্রিয়ায় তোমার হচ্ছে যে তোমার কেপি কোনো একক থাকবে না, কেপি কেসির কোনো এককও থাকবে না, কেপি আর কেসির কিন্তু কোনো এককও থাকবে না, কোনো একক নাই, মনে রাখবা কোনো একক নাই। ওকে, এই কথাগুলো মনে রেখো। কোনো বিক্রিয়ায় যদি ডেল এর মান 0 হয়, অর্থাৎ মোল সংখ্যার কোনো পরিবর্তন না থাকে, সেই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব থাকবে না, সেই বিক্রিয়ায় কেপি কেসি সেম হবে এবং কোনো একক থাকবে না। ক্লিয়ার বিষয়টা? আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, এই তো অনেকেই ক্লিয়ার। ক নম্বর, তাহলে 22 নাম্বারও আমরা ক্লিয়ার হইলাম। আর আমাদের 3টা মাত্র প্রশ্ন আছে, আমরা সলভ করে দিব। এগুলা খুব সিম্পল প্রশ্ন। আচ্ছা, 22 নাম্বার 23 নাম্বার কি বলছে দেখো, গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? আচ্ছা, দেখো আমরাও কিন্তু বলছিলাম যে গ্রিন কেমিস্ট্রি কাকে বলা হয়। গ্রিন কেমিস্ট্রি হচ্ছে সবুজ রসায়ন বলে এটাকে। তো রসায়নের একটা শাখা, যে শাখায় তোমার হচ্ছে যে সবচেয়ে দূষণ মুক্ত করে সবচেয়ে সহজ উপায়ে, হ্যাঁ, কিভাবে আমরা পণ্য উৎপাদন করতে পারি এবং এটা
বাজারজাত করতে পারি, যেন পরিবেশটা দূষণ না হয়, এই সব বিষয় নিয়ে যেগুলো আলোচনা করা হয় সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। সবুজ রসায়নের মূলনীতি 12টা আছে, কিন্তু মূলনীতি কয়টা? 12টা। অনেক সময় প্রশ্ন আসতে পারে মূলনীতি কয়টা? 12টা। এই 12টা মূলনীতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মূলনীতি যেটা ছিল সেটা হচ্ছে এই এই পড়াইছিলাম আমি তোমাদের, দেখো অ্যাটমিক, অ্যাটমিক কি, দেখো অ্যাটমিক, সরি, অ্যাটমিক ইকোনমি মানে এই, ঠিক আছে, এই এটা বলছিলাম। দেখো তাহলে এটা কোনটা হবে? এই যে অ্যাটম ইকোনমি, হ্যাঁ এটাকে বলছিলাম অ্যাটম, অ্যাটম ইকোনমি, এটাকে বলছিলাম অ্যাটম ইকোনমি, ঠিক আছে। এই অ্যাটম ইকোনমি এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো এটাই কিন্তু আমাদের অপশন হবে। হ্যাঁ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি। এই 12টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আমি তোমাদের পড়াইছিলাম ক্লাসে, কোচিং এ কিন্তু আমি পড়াইছিলাম তোমাদের যে 12টার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে কিন্তু করাইছিলাম। তাহলে মনে রাখবা দুইটা কথা, এখান থেকে দুইটা প্রশ্নই এমসিকিউ তে আসার মতো। একটা হচ্ছে সবুজ রসায়নের মূলনীতি টোটাল কয়টা? 12টা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু অ্যাটম ইকোনমি, এবং অ্যাটম ইকোনমি বের করি কেমনে আমরা সেটাও কিন্তু আমি তোমাদের ওইখানে শিখিয়ে দিছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 24 নাম্বারটা আমাদের কি বলছে? 24 নাম্বার বলছে 0.05 মোলার সালফুরিক অ্যাসিডের পিএইচ, পি অফ ওএইচ কত? এটাও কিন্তু আমাদের রিসেন্ট করানো হয়েছে। দেখো H2SO4, তো দেখো এখানে যে বলছিলাম না যে যদি কোনো অ্যাসিডে হাইড্রোজেন দুইটা থাকে তাহলে, বা তিনটা থাকে, হাইড্রোজেন যদি একাধিক থাকে তাহলে আমাদের কি করতে হবে? পি অফ এইচ, মানে অ্যাসিডের তো কখনো পি অফ, এখানে কিন্তু পি অফ ওএইচ বের করতে বলছে, পি অফ ওএইচ বের করতে বলছে, পি টু দি পাওয়ার ওএইচ বের করতে বলছে, বাট অ্যাসিডের ক্ষেত্রে পি অফ বা পি টু দি পাওয়ার ওএইচ সরাসরি বের করা যায় না, আগে আমাকে পি অফ এইচ বের করতে হবে। তো পি অফ এইচ যদি বের করি, আমরা সূত্র জানি মাইনাস লগ কত, এটা হচ্ছে তোমার হলো 2 into 0.05। কেন তুমি বলবা টু দিলেন কেন? কারণ হচ্ছে এই যে হাইড্রোজেন এখানে কয়টা আছে, এই জন্য ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ করতে হবে। এটার অ্যান্সার আসবে পিএইচ আসবে হচ্ছে 1 আসবে মেবি। আর পি, আর আমরা জানি পি টু দি পাওয়ার এইচ আর পি টু দি পাওয়ার ওএইচ এই দুটার যোগফল হচ্ছে 14, তার মানে পি টু দি পাওয়ার ওএইচ ইকুয়াল টু হবে 14 মাইনাস 1, দ্যাট উইল বি 13। তার মানে অ্যান্সার উইল বি 13, 13, 13, 13। আচ্ছা, হ্যাঁ ওই যে সাজিদুল ইসলাম বলছে 13। আচ্ছা, তো যাই হোক আমাদের, এই সবাই ক্লিয়ার কিনা বলো? এত নাম্বার পর্যন্ত সবাই কি ক্লিয়ার? আমাদের লাস্ট প্রশ্নে চলে যাব এখন, লাস্ট প্রশ্নে চলে যাব। তার আগে সবাই বলো ক্লিয়ার কিনা, যতগুলা বোঝানো হইলো সবাই ক্লিয়ার কিনা? আমি একটু সময় নেই, 1 মিনিট, 1-2 মিনিট সময় নেই। অধর লাবণ্য বলছে ঘ, এটা আগেরটা বলছে হ্যাঁ অ্যাটমিক ইকোনমিটা। আচ্ছা, মাহিয়া তাবাসসুম সাউদাও বলছিল অ্যাটমিক ইকোনমি। আচ্ছা, আর পরেরটাই যেটা যেটা করলাম মাত্র, পি অফ ওইস হবে 13, হ্যাপি ইসলাম বলছে 13, রুবেল ইসলাম বলছে ঘ নাম্বার, দ্যাট ইজ 13। ওকে, সবাই কি ক্লিয়ার? মারিয়া ইসলাম ইয়েস স্যার ক্লিয়ার, অধর লাবণ্য ক্লিয়ার। আচ্ছা, সবাই যারা যারা এখন আসছো সবাই বলো ক্লিয়ার কিনা। আমাদের লাস্ট প্রশ্নটাতে চলে আসছি, আমরা এখন ওইটা সলভ করে আজকের ক্লাসটা শেষ করব। এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও একটু বলবা, আজকের ক্লাসটা কতটুকু হেল্পফুল হইলো তোমার জন্য সেটাও একটু বলবা। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা, আমাদের তাহলে যে আমাদের লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে, দেখো কি বলছে। জি স্যার ক্লিয়ার, রাধিকা সাহা কলি আছে তাহলে না, বর্ষা ইসলাম ক্লিয়ার, রাফিক স্যার ক্লিয়ার, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট প্রশ্ন যেটা 25 নাম্বার, দেখো 25 নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল গুণফল অন গুণন 10⁻10⁻14, অন গুণন কত, অন গুণন 10⁻14। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল মানে কি এইটা, দেখো আয়নিক গুণফলকে আমরা উভমুখী সাইন দিয়ে লিখি, তাহলে এখানে এইচ প্লাস আর কি ওএইচ মাইনাস, এটা হচ্ছে পানির আয়নিক গুণফল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা কত আছে অনুগুণন 10⁻14 হলে। এই যে এই আয়নটাকে, এইচ প্লাস আয়নটাকে কিন্তু আমরা অনেক সময় এটা লিখি, যে এটা লিখি, সরি, এই যে এটা লিখি এইচ H3O+ লিখি, একই কথা। তো যাই হোক, এটা বলছে এত এর ঘনমাত্রা কত। দেখো যেহেতু বিশুদ্ধ পানি, এটা টোটাল আছে কত, এত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল, আমরা জানি একটা বিশুদ্ধ পানিতে এর আয়ন গুলা কি থাকে, সমান থাকে। তাহলে দুইটা মিলে যদি হয় আয়নিক গুণফল মানে কি দুইটার গুণফল, এই দুইটা গুণফল যদি হয় অন গুণন 10⁻14, আর আমরা জানি এইচ প্লাস মানে কি, এইচ প্লাস মানে হচ্ছে H3O+, একই কথা। এইটার ঘনমাত্রা যা থাকে ওএইচ এর ঘনমাত্রা কিন্তু তাই থাকে। তার মানে কি দুইটা সমান যদি হয় তাহলে একটা হবে কত, একটা হবে 10⁻7, আর একটা হবে কত, আর একটাও হবে অনগুণন 10⁻7, দুইটা মিলা হচ্ছে অনগুণন 10⁻14।
14 হবে। তার মানে এটার এই যে হাইড্রোনিয়াম আয়ন যেটা, অর্থাৎ H প্লাস আয়ন যেটা প্রোটন, এটার আয়ন ঘনমাত্রা হবে কোনটা বলতো? 10 ইনভার্স 14 হবে। ঠিক আছে, 10 ইনভার্স, সরি 10 ইনভার্স 7 হবে, এটা হচ্ছে খ নাম্বার। 10 ইনভার্স 7 হবে, 10 ইনভার্স 7, 10 ইনভার্স 7। ওকে, ক্লিয়ার, 10 ইনভার্স 7। হ্যাঁ, এই যে রুবেল বলছে খ নাম্বার। ওকে, এই 25 নাম্বারটা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? ওকে, সো আজকের আমাদের শেষ করলাম আমরা। মোটামুটি আশা করি এই ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে, অনেক অনেক বেশি শিখতে পারছো। ক্লাসটা কেমন লাগলো, কেমন এনজয় করলা, কতটুকু শিখলা একটু জানায় দাও। যদি মনে করো না এটা খুব ভালো ছিল, তাহলে সবাই একটা করে লাইক মেরে দাও একটা। আমি সবার একটু, হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ সবাই। ওকে, আর আমি বলে দেই, আগামী বুধবার ইনশাল্লাহ আমরা ম্যাথ সলভ করব। ঠিক আছে, আগামী বুধবার আমরা ম্যাথেরটা সলভ করব। ম্যাথেরটা এত টাইম লাগবে না, কারণ ম্যাথের গুলা হচ্ছে তোমার হলো জাস্ট ব্যাখ্যা দিয়ে সমাধান করে দিব, এবং রিলেটেড মানে এর সাথে সম্পর্কিত প্রশ্নগুলো আমরা আলোচনা করব। ওকে, সো আগামী বুধবার সেম টাইম 8:30 আমাদের ম্যাথ ক্লাস হবে। আর আমি রুটিনটা কিন্তু দিয়ে দিছি এখন থেকে। রুটিন কি, শনিবার হবে পদার্থ, সোমবার হবে হচ্ছে কেমিস্ট্রি, আর তোমার হলো বুধবার হবে তোমার কি, ম্যাথ। এখন থেকে এইভাবে চলবে। আর এর মধ্যে আমরা খুব দ্রুতই ক্রিয়েটিভ কোশ্চেন গুলার সলভ করব। এই ক্লাসটাও শুরু করব। ওকে, আমাদের পড়াশোনাটা যেন চার দিক থেকে হয়। আমাদের কোচিং এর ক্লাস চলতেছে, আবার কোচিং এর ক্লাস চলতেছে, ওইখানেও তো পড়াশোনা চলবে খুব পুরোদমে, সাথে এগুলো হবে। ইনশাল্লাহ আশা করি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে তোমাদেরকে আমি পরীক্ষার হলে যেন পাঠাইতে পারি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো সবাই ভালো থাকো। আর প্রত্যেকটা ক্লাসে আমার যেন বলতে না হয়, ক্লাসে ঢুকে এসে তোমরা প্রচুর শেয়ার করে দিবা ক্লাসগুলা। হ্যাঁ, সবার সাথে শেয়ার করে দিবা, ফ্রেন্ডদের সাথে ইয়া করবো, কারণ আমরা সবাই মিলেমিশে ক্লাসগুলো করব। সবাই ক্লাসগুলো করুক, সবাই উপকৃত হোক। হ্যাঁ, সবাই বলতেছে ভালো লাগছে স্যার ক্লাসটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মারিয়া ইসলাম, আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। তো আজকের মতো অনেক রাত হয়ে গেছে, প্রায় তোমার কত বাজে, প্রায় হচ্ছে 10:30টার উপরে বেজে গেছে, মানে হচ্ছে আমরা প্রায় 2 ঘন্টার মতো ক্লাস করলাম, তাই না? 2 ঘন্টার মতো, হ্যাঁ। ওকে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।